তাহলে আমরা শুরুতে অর্গানেলি আর ইনক্লুশনের ডিফারেন্সটা একটু দেখে নিই। আচ্ছা, অর্গানেলি হচ্ছে আচ্ছা, এই পাশে হচ্ছে অর্গানেলি আর এই পাশে হচ্ছে ইনক্লুশন। আচ্ছা, অর্গানেলি হচ্ছে লিভিং, দে আর দ্য লিভিং কনস্টিটিউয়েন্টস অফ দ্য সেল। আর ইনক্লুশন হচ্ছে নন লিভিং। আচ্ছা, এরপরে অর্গানেলি দে আর দ্য পার্মানেন্ট ইনহ্যাবিটেন্ট অফ সেল। পার্মানেন্ট ইনহ্যাবিটেন্ট অফ সেল মানে ইউজুয়ালি একটা স্পেসিফিক অর্গানেলি একটা সেল যতদিন আছে ততদিনই ইউজুয়ালি থাকে, কিন্তু ইনক্লুশন হচ্ছে একটা টেম্পোরারি ইনহ্যাবিটেন্ট। টেম্পোরারি ইনহ্যাবিটেন্ট মানে এটা সেলের মধ্যে তৈরি হয়, কিছু সময় থাকে, তারপর আবার নাই হয়ে যায়, বিফোর দ্য সেল ইটসেলফ ডাইস। আর আর ইম্পর্টেন্ট যে জিনিসটা, মেটাবলিজমে এই দুইজনের রোলটা কি। অর্গানেলি হচ্ছে পার্টিসিপেটস ইন মেটাবলিজম, আর ইনক্লুশন হচ্ছে ইট ইজ দ্য বাই প্রোডাক্ট, অথবা আরেক কথায় বলতে গেলে এন্ড প্রোডাক্ট, অথবা আরেক কথায় বলতে গেলে ওয়েস্ট প্রোডাক্ট অফ মেটাবলিজম। আচ্ছা, তাহলে অর্গানেলি হচ্ছে ইট পার্টিসিপেটস ইন মেটাবলিজম বাট ইট ইজ নট ইউটিলাইজড অ্যাওয়ে। নট ইউটিলাইজড হয় মানে এটা মেটাবলিজমে অংশগ্রহণ করে, কিন্তু মেটাবলিজম শেষে এটা খরচ হয়ে যায় না। আর ইনক্লুশন হচ্ছে মেটাবলিক প্রসিডিউরের যে উপজাত, যে মানে উৎপাদ অথবা এন্ড প্রোডাক্ট, সেটা হচ্ছে ইনক্লুশন। তাহলে এটা হচ্ছে যে এটা ভাইভাতে খুবই কমন একটা কোয়েশ্চেন। আর রিটেনে হচ্ছে তোমরা যদি এই 3টা পয়েন্ট লেখো তার সাথে হচ্ছে এক্সাম্পল দাও। এক্সাম্পল হচ্ছে আসলে ইনক্লুশনের নাম আমি বলতে পারি এখন, কিন্তু এখন বলে লাভ নাই, আমি যখন ইনক্লুশন পড়াবো তখন তোমরা বুঝতে পারবা। অর্গানেলি নাম তো পারোই, ইনক্লুশনটা আসলে তোমার অনেক রকম ইনক্লুশন, যেমন লাইপোফিউকশন ইত্যাদি অনেক রকম ইনক্লুশন আছে। ওইটা এখন বলবো না, আমি এখন বলাটা ফ্রুটফুল হবে না, যখন আমি ইনক্লুশন পড়বো তারপরে শুধু অনলি অ্যান্ড দেন অনলি। ওকে, তাহলে আমার অর্গানেলি এবং ইনক্লুশন এটা ডিফারেন্সটা মানে হিস্টো ভাইভাতে খুব ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করে, তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, বেসিক্যালি আমরা আজকের যে মানে এই যে সেল যে টপিকটা, এই সেল টপিকটার একটা প্রবলেম কি, এটা আসলে আমরা আমাদের মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে মানে হিস্টোলজি ল্যাবে কখনোই দেখতে পাবো না। আমরা আমরা খুবই কষ্ট করে সেল দেখতে পাই জাস্ট, কিন্তু সেলের ভিতরে ঢুকে সেলের প্লাজমা মেমব্রেন, সেলের অর্গানেলি, সেলের নিউক্লিয়াস বুঝতে পারি, শুধু নিউক্লিয়াসটাই মনে হয় ভালো মতো বোঝা যায়, আর কোনো অর্গানেলিকে কিন্তু আলাদা করে চেনা যায় না। তো যাই হোক, আমরা প্রত্যেকটা ইম্পর্টেন্ট অর্গানেলি সম্পর্কে তাহলে জানা শুরু করি। সবার ফার্স্টে হচ্ছে যে অ্যাবাউট দ্য প্লাজমা মেমব্রেন। ওকে, তাহলে আমরা যদি দাঁড়াও আমি একটু জুম ইন করি, বেশি কেমন জানি হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু বড় করলে মনে হয় ভালো হয়। আচ্ছা, তো আমি যেটা বললাম যে তাহলে আমরা ফার্স্টে প্লাজমা মেমব্রেন নিয়ে তাহলে কথা বলি। ওকে, আচ্ছা, প্লাজমা মেমব্রেন এটা হচ্ছে এটা ইলেকট্রন মাইক্রোস্কোপ, মানে সেলের কোনো অর্গানেলি কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। আর প্লাজমা মেমব্রেনের আচ্ছা মানে সেল মেমব্রেন, মানে আমরা ফার্স্টে সেল মেমব্রেন নিয়ে কথা বলতেছি। সেল মেমব্রেনের আরেকটা নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন আর প্লাজমা মেমব্রেনের বেসিক যে স্ট্রাকচারটা, সে বেসিক স্ট্রাকচারটা তোমরা ইন্টারমিডিয়েটে অনেক কিছু পড়েছো, আমাদের এখন কিছুই লাগবে না, অল্প কিছু জিনিস লাগবে, সেগুলো তাহলে একটু বলি। তাহলে বেসিক স্ট্রাকচারটা কি? বেসিক স্ট্রাকচারটা হচ্ছে এখানে লিপিড বাইলেয়ার থাকে, এরকম উল্টা দিকে দিকে ফেস করে লিপিড বাইলেয়ার থাকে। আর হচ্ছে এই যে লিপিড বাইলেয়ারটা, এই লিপিড বাইলেয়ারের কনস্টিটিউয়েন্টটা আমরা একটু তাহলে জেনে নেই। এই লিপিড বাইলেয়ারে কি আছে? এই লিপিড বাইলেয়ারে আছে হচ্ছে এই জিনিসটা হচ্ছে ফসফোলিপিড। আর এই লিপিড বাইলেয়ারের মধ্যে মধ্যে এরকম এমবেডেড থাকে কোলেস্টেরল। কোলেস্টেরল তাহলে এই হচ্ছে মানে লিপিড পোর্শন অফ দ্য সেল, অফ দ্য সেল মেমব্রেন, লিপিড পোর্শন অফ দ্য
সেল মেমব্রেন। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে লিপিডটা শেষ করে নেই। সেল মেমব্রেনে আরেকটা ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট আছে, সেটা হচ্ছে প্রোটিন, ওইটাও বলবো নাকি এখনই? আচ্ছা না, আমরা একটু একটা কাজ আগে করি। ফার্স্টে আমরা সেল মেমব্রেনে কি কি আছে, সেল মেমব্রেন উপাদান কি ফার্স্টে আমরা জেনে নিই। তাহলে আছে লিপিড, আছে হচ্ছে প্রোটিন, এবং আছে হচ্ছে কার্বোহাইড্রেট। এই হচ্ছে সেল মেমব্রেনের কনস্টিটিউয়েন্ট। এর মধ্যে মেইন কনস্টিটিউয়েন্ট হচ্ছে প্রোটিন। সেল মেমব্রেনের অলমোস্ট 55% হচ্ছে মেড আউট অফ প্রোটিন। আচ্ছা, এরপরে হচ্ছে লিপিড। লিপিডের মধ্যে কি পড়ে? সেল মেমব্রেন লিপিডের মধ্যে দুই রকম লিপিড, একটা হচ্ছে ফসফোলিপিড, আর একটা হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল এটা হচ্ছে 42%, আর বাকি যে 3% থাকে, এই 3% হচ্ছে কার্বোহাইড্রেটস। আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখি। তাহলে লিপিড হচ্ছে দুই রকম পেলাম আমরা, ফসফোলিপিড এবং কোলেস্টেরল। আর তাহলে প্রোটিনটা তাহলে আমরা এখন একটু পরে দেখি, আগে কার্বোহাইড্রেটে আসি। কার্বোহাইড্রেট আছে দুইটা ফর্মে, সে একা কখনোই থাকে না কার্বোহাইড্রেট, সে কখনো লিপিডের সাথে কনজুগেট হয়ে গ্লাইকোলিপিড ফর্ম করে, আর কখনো সে প্রোটিনের সাথে কনজুগেট হয়ে গ্লাইকোপ্রোটিন ফর্ম করে। এটাকে একসাথে বলা হয়, এক কথায় বলা হয় গ্লাইকোক্যালিক্স। আর আর হচ্ছে প্রোটিনও আছে, তিন রকম প্রোটিন আছে। একটা হচ্ছে ইন্টেগ্রাল প্রোটিন, আমি সবই ব্যাখ্যা করতেছি। একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, আরেকটা হচ্ছে ট্রান্সমেমব্রেন প্রোটিন। ট্রান্সমেমব্রেন প্রোটিন। তাহলে আমরা ফার্স্টে লিপিড নিয়ে কথা বলছিলাম, তাহলে আমরা লিপিডে আসি। দেখো, এই হচ্ছে ফসফোলিপিড। এটা বাইলেয়ার, মানে দুইটা লেয়ার উল্টা উল্টা হয়ে থাকে। কিভাবে থাকে দেখো, ফসফোলিপিডের পার্ট কি? ফসফোলিপিডে ফসফেট হেড এবং ফসফেট হেডটা আবার পোলার, আর এই হচ্ছে ফ্যাটি অ্যাসিড টেইল। এই ফ্যাটি অ্যাসিড টেইলটা হচ্ছে নন পোলার। এখন তোমরা একটা জিনিস একটু চিন্তা করো, সাপোজ এই যদি একটা সেল হয়, সেলের বাইরের দিকে আছে এক্সট্রা সেলুলার ফ্লুইড, আর ভেতর দিকে আছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এই দুটি হচ্ছে ফ্লুইড। সো ফ্লুইডের দিকে ফেস করে থাকে পোলার প্রান্তটা, আর অ্যাওয়ে ফ্রম দ্য ফ্লুইড নিজেদের মধ্যে নন পোলার প্রান্তগুলা গুটি পাকায় থাকে। তাহলে এই হচ্ছে অল ইউ নিড টু নো অ্যাবাউট ফসফোলিপিড বাইলেয়ার। আর হচ্ছে তারপরে আমরা একটু প্রোটিনের বর্ণনাতে তাহলে আসি। আচ্ছা, আচ্ছা, তো প্রোটিনের কথা যদি বলতে হয়, তাহলে আমরা রাফলি একটা একটু ফসফোলিপিড বাইলেয়ারটা যদি একটু এঁকে নেই, ধরে নাও যে এই জিনিসটাই হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, যে লম্বা লম্বা দাগ দিচ্ছি আমি। তো হচ্ছে কি, প্রোটিনগুলো তিন ভাবে থাকতে পারে। একটা থাকে এরকম পেরিফেরাল প্রোটিন, অর্থাৎ হয় ইনার সারফেস অথবা শুধু আউটার সারফেসে এমবেডেড হয়ে থাকে। একটা থাকে এরকম ইন্টেগ্রাল প্রোটিন, অর্থাৎ ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে ঢুকে থাকে। আর আরেকটা হচ্ছে ট্রান্সমেমব্রেন প্রোটিন, মানে মেমব্রেনকে পুরো এক সাইড থেকে আরেক সাইডে ক্রস করে। তাহলে এই তিন রকম প্রোটিন থাকে। তাহলে এক নাম্বার হচ্ছে কি বললাম আমি, পেরিফেরাল প্রোটিন। সেটা হয় সেলের শুধু ভিতরের সারফেসে অথবা শুধু বাইরের সারফেসে থাকে, সেল মেমব্রেনের, অর্থাৎ ইট ইজ লুজলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য সেল মেমব্রেন। তারপর হোয়াট ইজ ইন্টেগ্রাল প্রোটিন? ইট ইজ ফুললি embedded inside the lipid bilayer. And what is transmembrane protein? It crosses the membrane from one side to another side. আচ্ছা, তাহলে আমরা প্রোটিন নিয়ে তাহলে যখন বলছি, তাহলে আমরা সেল মেমব্রেনে কি কি স্পেশাল টাইপ অফ প্রোটিন পাওয়া যায় সেটা তাহলে আমরা বলে ফেলি। স্পেশাল টাইপস অফ proteins found on the cell membrane, মানে এই যে তোমার ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন আর ট্রান্সমেমব্রেন প্রোটিন, এগুলাই নানা রকম কাজ করার নিমিত্তে নানা রকম নামকরণে অভিহিত হয়, সবই তোমরা জানো। যেমন একটা হচ্ছে পাম্প প্রোটিন, একটা হচ্ছে ক্যারিয়ার প্রোটিন,
একটা হচ্ছে চ্যানেল প্রোটিন, একটা হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন। এগুলো তোমরা সবাই ফিজিওলজিতে নিশ্চয়ই পড়েছো। দাঁড়ান, কালিটা বেশি মোটা হয়ে গেছে। আচ্ছা শোনো, পাম্প প্রোটিন হচ্ছে ইউজুয়ালি ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অর্থাৎ এই পাম্প প্রোটিনের এক পাশে এটিপি ভাঙ্গনের একটা সাইট থাকে। সাপোজ এই হচ্ছে একটা পাম্প প্রোটিন, এটা যে কোনো একটা সাইডে এটিপি ভাঙ্গনের একটা সাইট থাকে। এই যে এটিপি ভেঙে যে এনার্জিটা রিলিজ হয়, এই এনার্জিটাকে ইউজ করে এই প্রোটিনের এক পাশ থেকে আরেক পাশে একটা সাবস্টেন্স চলে যেতে পারে। এটা ফ্রম ইনসাইড টু আউটসাইড হতে পারে, ফ্রম আউটসাইড টু ইনসাইড হতে পারে। এই হচ্ছে পাম্প প্রোটিন। এরপরে আমি যদি বলি ক্যারিয়ার প্রোটিন, ক্যারিয়ার প্রোটিনটা হচ্ছে ক্যারিয়ার প্রোটিনটা, আচ্ছা ওয়েট, পাম্প প্রোটিন আর ক্যারিয়ার প্রোটিন অনেকটা ইন্টারচেঞ্জেবলি ইউজ হয়, এটা আলাদা কিছু না। আচ্ছা এখন আসি আমরা চ্যানেল প্রোটিন। চ্যানেল প্রোটিন জিনিসটা যেটা, সেটা হচ্ছে যে আমাদের সেল যে মেমব্রেনটা, সেল মেমব্রেনটা হচ্ছে লিপিড সলিউবল, যেহেতু মানে এটা লিপিড দিয়ে তৈরি অনেকটা, সো এখান দিয়ে কোনো মানে ওয়াটার সলিউবল সাবস্টেন্স ক্রস করতে পারে না। এই যে ওয়াটার সলিউবল সাবস্টেন্স গুলোকে যে ক্রস করাইতে হয়, এর জন্যই এরকম দেখো, সাপোজ একটা ওয়াটার সলিউবল সাবস্টেন্স যদি ক্রস করতে চায় লিপিড বাইলেয়ারটা, it cannot cross through this part, it has to cross through this part, কারণ এটা একটা মানে ধরে নিলাম যে এটা একটা চ্যানেল প্রোটিন। তাহলে চ্যানেল প্রোটিন হচ্ছে সেই প্রোটিন which allows the passage of substance which are not lipid soluble or polar। তাহলে সেল মেমব্রেনের প্রোটিন নিয়ে আমাদের আর কিচ্ছু জানার দরকার নেই। আর এখন আসি হচ্ছে আমরা একটু গ্লাইকোক্যালিক্সটা নিয়ে। গ্লাইকোক্যালিক্স নিয়ে জানার কি আছে দেখো, ওইটাই তোমার যে অংশটা লিপিডের সাথে অ্যাটাচ, সাপোজ এই হচ্ছে লিপিড আর এই হচ্ছে প্রোটিনগুলো আর কি, ওকে। তো সাপোজ এর সাথে যদি একটা কার্বোহাইড্রেট এরকম করে লাগানো থাকে, আমি এটাকে বলবো গ্লাইকো প্রোটিন। আর লিপিডের সাথে যদি কার্বোহাইড্রেট লাগানো থাকে, আমি সেগুলো বলবো গ্লাইকোলিপিড। আর এই গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড এটাকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। তাহলে এখন আসে যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ গ্লাইকোক্যালিক্স অন সেল মেমব্রেন। সেল মেমব্রেনে কেন গ্লাইকোক্যালিক্স আছে? এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন। অনেকগুলো ফাংশনে আছে, একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে এক নাম্বার, ইট মেইনটেইনস দ্য নেগেটিভ চার্জ অফ সেলস। এই যে একটা সেল, এই সেলটা কিন্তু সেলের মানে এই সেলটা নেগেটিভলি চার্জ থাকে, এর চারপাশে নেগেটিভ চার্জ বিদ্যমান থাকে। এই নেগেটিভ চার্জ এর কারণটাই হচ্ছে প্রেজেন্স অফ গ্লাইকোক্যালিক্স। আর নেগেটিভ চার্জ থাকার ইমপ্লিকেশনটা কি? প্রত্যেকটা সেলই যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে একটা সেল কিন্তু একটা সেল থেকে কিছুটা হলেও ডিসটেন্স মেইনটেইন করে থাকতে পারে। প্রত্যেকটা সেল দেখা যায় কি অ্যাটলিস্ট 20 ন্যানোমিটার গ্যাপে থাকে একটা থেকে আরেকটা। তাহলে এটা হচ্ছে গ্লাইকোক্যালিক্সের ফার্স্ট কাজ, টু মেইনটেইন দ্য নেগেটিভিটি অফ সেল মেমব্রেন। আর দুই নাম্বার কাজ হচ্ছে এই যে গ্লাইকোক্যালিক্স, এখানে অনেক রকম অ্যান্টিজেন থাকে এবং সেল সারফেস মার্কার থাকে। যেমন এই হচ্ছে একটা আরবিসি, আরবিসির গায়ে একটা গ্লাইকোপ্রোটিন আছে যার নাম হচ্ছে আরএইচ। তাহলে আমরা যে এ পজিটিভ বা বি পজিটিভ ব্লাড যে বলি, যে পজিটিভ যেই জিনিসটা, সেটা হচ্ছে যে ওই লোকগুলার আরবিসিতে একটা আরএইচ অ্যান্টিজেন আছে এবং সেই অ্যান্টিজেনটা কি এক প্রকার গ্লাইকোক্যালিক্স। তাহলে একটা হচ্ছে যে তোমার সেল সেল সারফেস নেগেটিভ করে, আর একটা হচ্ছে যে সেল সারফেস মার্কার অথবা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, সেল সারফেস মার্কার অথবা অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এটা এখন আমরা ভালো মতো বুঝবো না, যখন আমরা ইমিউনিটি পড়বো, ইমিউনোলজি পড়বো 4th ইয়ারে, তখন আমরা বুঝবো যে যে কোনো সেলের সারফেসেই গ্লাইকোক্যালিক্স থাকে এবং সেই গ্লাইকোক্যালিক্স গুলা অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এটার মানেটা হচ্ছে যে অ্যান্টিজেন হিসেবে কাজ করে মানে হচ্ছে কি, আমাদের শরীর আমাদের নিজেদের সেলগুলাকে
যে মানে এটা যে আমার শরীরের সেল, এটা আমাদের শরীর বুঝতে পারে। কিভাবে বুঝতে পারে? কারণ আমাদের শরীরের সেল সারফেস যে অ্যান্টিজেন আছে, এটা শরীরের জন্ম থেকে চেনা। তুমি যদি অন্য কারো শরীর থেকে কোনো একটা সেল নিয়ে আরেকজনের শরীরে ঢুকিয়ে দাও, তখন আমাদের শরীর এটাও বুঝতে পারবে যে এই লোকের যেই সেল, এটা অন্য মানুষ থেকে আসছে এই সেলটা। কিভাবে বুঝতে পারবে? কারণ ওর যে গ্লাইকোক্যালিক্সটা, এই গ্লাইকোক্যালিক্সটা ওর কাছে অপরিচিত হবে, আনফ্যামিলিয়ার হবে। তাহলে অ্যান্টিজেনের মাধ্যমে একটা সেল কি সেলফ নাকি ফরেন, এটাও আমাদের শরীর বুঝতে পারে। ঠিক একইভাবে আমাদের শরীরের ভিতরে কোনো জীবাণু যদি এসে ঢুকে, সেই জীবাণুরও তো সেল থাকে, সেই জীবাণুরও সেলে অ্যান্টিজেন থাকে, সেটাও যে একটা জীবাণু, সেটাও যে একটা প্যাথোলজি, এটাও কিন্তু আমাদের শরীর খুব ইজিলি বুঝতে পারে। তাহলে আমরা সেল মেমব্রেন নিয়ে অনেক কথা বললাম। সেল মেমব্রেন নিয়ে আর কিছু কাজ নাই, আলাদা করে সেল মেমব্রেনে যদি ফাংশন আসে তখন আচ্ছা দাঁড়া ওয়েট, কোলেস্টেরলের মানে ফসফোলিপিডের ফাংশনটা তো বললাম না। ফসফোলিপিডের ফাংশনটা হচ্ছে যে ইট মেইনটেইনস দ্য স্ট্রাকচার অফ দ্য সেল মেমব্রেন, maintains the structure of the cell membrane, এবং it does not allow water soluble substance to pass through। আর এর মাঝে মাঝে আমি কি বলেছিলাম, কোলেস্টেরলও কিন্তু থাকে। তাহলে কোলেস্টেরল কোথায় থাকে? গ্যাপস, ইন বিটুইন দ্য গ্যাপস বিটুইন দ্য টেইলস অফ ফসফোলিপিড বাইজার। এটা এভাবে থাকে আসলে। দাঁড়া আমি কারেকশন করি, দাঁড়াও, এভাবে না, নট লাইক দিস, এটা হচ্ছে এভাবে থাকে, আড়াআড়ি থাকে, এভাবে আড়াআড়ি থাকে জিনিসটা। তাহলে এভাবে কোলেস্টেরল থাকে, এবং কোলেস্টেরল হচ্ছে এটাও, ইট মেইনটেইনস দ্য নন পোলারিটি অফ দ্য সেল মেমব্রেন, এবং ইট প্রিভেন্টস প্যাসেজ অফ ওয়াটার সলিউবল সাবস্টেন্স থ্রু দ্য লিপিড পার্ট। তাহলে লিপিড পার্ট হচ্ছে ওয়াটার সলিউবল সাবস্টেন্সকে যাইতে দেয় না, আর প্রোটিন পার্ট হচ্ছে যাইতে দেয়। তাহলে সেল মেমব্রেন নিয়ে আমরা সব পড়ে ফেললাম। তাহলে আমরা আচ্ছা, আর আর হচ্ছে যে তোমাদের কোয়েরি থাকলে কিন্তু তোমরা আমাকে অবশ্যই ইন্টারাপ্ট করে জিজ্ঞাসা করবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি তাহলে যে জিনিসটা বলছিলাম, তাহলে লেটস মানে গো টু অর্গানেলিস। ওকে, অর্গানেলিস। আর আর হচ্ছে যে তোমরা কিন্তু যে কেউ আমাকে যে কোনো সময় ইন্টারাপ্ট করে কোয়েশ্চেন করতে পারো, ইউ আর ওয়েলকাম, কোনো সমস্যা নেই। আর আমি অ্যাগেইন সরি, আজকের ক্লাসটাতে আমি ওইভাবে টিপিক্যাল স্লাইড প্রিপেয়ার করতে পারিনি সময় স্বল্পতার জন্য। আশা করি তোমরা আমার কথাগুলো নোট করতে পারছো। সব কথা কিন্তু নোট করতে হবে না, খালি যেটা আমি একটু ওরকম নোট করার টোনে বলি, যেটা তোমাদের কাছে নতুন বা ইনফরমেটিভ মনে হয়, খালি সেটা। ওকে, তাহলে আমি এখন অর্গানেলির কথা বলবো। শুরুতে আমরা মেমব্রেন বাউন্ড অর্গানেলির কথা বলবো। মেমব্রেন বাউন্ড অর্গানেলি, সবার আগেই আমরা লেটস স্টার্ট উইথ মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচার তোমরা সবাই জানো। আমি স্ট্রাকচারটা পরে বলবো, জাস্ট আগে একটা ছবি একটু এঁকে নেই, জাস্ট ছবি আঁকার জন্য, কিছু না। আচ্ছা, তাহলে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস অফ সেল বলা হয়। আর পাওয়ার হাউস অফ সেল বলার সবচেয়ে বড় কারণ কি? এখানে তো অনেক কাজ হয়, বাট এটা সবচেয়ে বিখ্যাত কাজ হচ্ছে কি, এটা এটিপি তৈরি করে। এবং যেই এটিপি কিন্তু সাইটোপ্লাজমেও তৈরি হয়, গ্লাইকোক্যালিক্সের সময় কিন্তু সাইটোপ্লাজমে এটিপি তৈরি হয়, বাট ওই এটিপি নগণ্য এটিপি। বেশিরভাগ এটিপি তৈরি হয় মাইটোকন্ড্রিয়ার ভেতরে ভায়া আ প্রসেস কল্ড অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এর মাধ্যমে এটিপি তৈরি হয়। কিন্তু মজার কথা হচ্ছে কি, আমাদের প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, তিনটারই তোমরা মেটাবলিজম পড়ে এসেছো, এবং তিনটার মেটাবলিজমের অনেক গুরুত্বপূর্ণ প্রসিডিউর কিন্তু মাইটোকন্ড্রিয়াতে হয়। এটা আমি এখন আর আলাদা করে বলবো না, এটা তোমরা সবাই জানো। আচ্ছা, তো মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি? এটা হচ্ছে সসেজ শেপড। যাই হোক, এটা সব সেলে থাকে না। তাহলে কোন কোন সেলে এটা থাকে না? নো মাইটোকন্ড্রিয়া ইন হুইচ সেল? একটা হচ্ছে ম্যাচিউর আরবিসি তে থাকে না, আরেকটা হচ্ছে তোমার টার্মিনাল কেরাটিনোসাইট। এখানেও থাকে না। টার্মিনাল কেরাটিনোসাইট তোমরা যারা স্কিন পড়েছো তারা জানো, আমাদের স্কিনের তো 5টা লেয়ার, সবচেয়ে উপরের লেয়ার হচ্ছে স্ট্র্যাটাম কর্নিয়াম। তো একটা স্কিন, এটা তোমরা যারা স্কিন পড়ছো শুধু তাদের জন্য, অন্যদের জন্য না।
মানে অন্যরা এটা না বুঝলেও হবে। কথা হচ্ছে আমাদের স্কিনে সেলগুলো 5টা লেয়ারে থাকে। সবচেয়ে নিচে থাকে বেজাল লেয়ার, স্ট্র্যাটাম বেজালি। এখানে একটা সেল তৈরি হয়, আস্তে আস্তে উপরের লেয়ারে মাইগ্রেট করে। করতে 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 কি হয়, সেলের ভিতর কেরাটিন জমতে থাকে। সবচেয়ে উপরের লেয়ার, সুপারফিশিয়াল লেয়ারে যখন এসে পৌঁছায়, তখন সেলের ভিতর জাস্ট কেরাটিনই থাকে, আর কিছুই থাকে না। ওইটাকে বলা হয় কেরাটিনোসাইট। তো এই কেরাটিনোসাইটের ভিতরেও কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না। তো আরো বেশ কিছু সেল আছে যেখানে মাইটোকন্ড্রিয়া থাকে না, তবে মোস্ট সিগনিফিকেন্ট হচ্ছে ম্যাচিউর আরবিসি, আর এরপরে মনে রাখার জন্য টার্মিনাল কেরাটিনোসাইট। এখন যেটা জিজ্ঞেস করবে অথবা এমসিকিউতে আসবে, কমন সেন্স দিয়ে তোমরা এটা মনে রাখবা, কোন সেলগুলোতে বেশি বেশি মাইটোকন্ড্রিয়া আছে। এক কথায় যদি বলে কোন সেল, হুইচ সেল হ্যাজ মোর মাইটোকন্ড্রিয়া, এক কথায় যদি উত্তর দিতে বলে বলবা যে ইন সেলস উইথ হাই মেটাবলিক অ্যাক্টিভিটি। যেই সেলে মেটাবলিক অ্যাক্টিভিটি অনেক হাই, সেই সেলে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে। উদাহরণস্বরূপ স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, লিভার, কিডনির হচ্ছে কিডনি টিউবুলার সেল। তোমরা রেনাল ফিজিওলজি পড়েছো আশা করি। কিডনি টিউবুলার সেলে দেখেছো তো সোডিয়াম অ্যাবজর্পশন হয়, হাইড্রোজেন এক্সক্রিশন হয়, তারপর সোডিয়াম 2 ক্লোরাইড, পটাশিয়াম পাম্প আছে, অনেক রকম পাম্প আছে। এগুলো কিন্তু খুবই হাই এনার্জি কনজিউমিং সেল। সো এই সেলগুলোর ভিতরে, তারপর লিভারের ভিতরে অনেক মেটাবলিক প্রসিডিউর হয়। তো যেই সেলে অনেক হাই মেটাবলিক অ্যাক্টিভিটি, হাই মেটাবলিক ডিমান্ড, সেই সেলেই অনেক বেশি পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে। ওকে, এরপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া সেল, মানে কোন সেলের ভিতরে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে আমরা জানলাম। এখন আমাদের জানতে হবে কি মাইটোকন্ড্রিয়া সেলের ভিতরে কোথায় বেশি থাকে। কথা হচ্ছে কি, দুইটা উত্তর, সিম্পল উত্তর। যেই সেলে মেটাবলিক অ্যাক্টিভিটি বেশি হয় সেখানে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে। আবার সেলের যেই জায়গাতে বেশি বেশি মেটাবলিক অ্যাক্টিভিটি হচ্ছে সেই জায়গাতে মাইটোকন্ড্রিয়া বেশি বেশি থাকে। যেমন আমরা রেসপিরেটরি সিস্টেমের যখন পড়ব তখন আমরা যেরকম সিউডোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়ামের নাম জানবো। এই সিলিয়াগুলা কি করে, এই সিলিয়াগুলা হচ্ছে তোমার এভাবে মুভ করে। তো সিলিয়া মুভ করার জন্য কিন্তু এনার্জি দরকার হয়। আমরা যখন সিলিয়া পড়বো তখন এটা দেখব। তো এনার্জি দরকার হয় দেখে এখানে এই সিলিয়ার কাছাকাছি এটিপি গুলা গুচ্ছবদ্ধ হয়ে থাকে। আবার সাপোজ কোন একটা সেল, তোমার কোন একটা সেলে এই পাশে একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পাম্প আছে, সরি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে একটা পাম্প দিয়ে, এরকম করে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে। তো এই দিকটাতে বেশি বেশি মাইটোকন্ড্রিয়া থাকবে যেন খুব দ্রুত এটিপি যোগান দিতে পারে। যাই হোক, তাহলে সেলের যেই এন্ডে বেশি এনার্জি দরকার হয় সেই এন্ডে মানে মাইটোকন্ড্রিয়া বেশি বেশি করে থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা কি বললাম আমি, একটা হচ্ছে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, আরেকটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। আর হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা অনেকগুলো ফোল্ডিং প্রদর্শন করে। এই যে ফোল্ডিং গুলা, এগুলার নাম হচ্ছে ক্রিস্টি, এবং এটার পারপাসটা হচ্ছে টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া। যে কোনো জায়গায় ফোল্ড হলে সেটা সারফেস এরিয়া বৃদ্ধি পায়, আর ক্রিস্টির কাজ হচ্ছে যে সারফেস এরিয়াটা জাস্ট বাড়ানো। তাহলে এখানে তোমরা দুইটা স্পেস দেখতে পাচ্ছ, একটা হচ্ছে আউটার স্পেস অথবা এটাকে বলা হয় ইন্টার মেমব্রেনাস স্পেস, ইনার মেমব্রেন আউটার মেমব্রেনের মধ্যে যে স্পেস, আর ইনার মেমব্রেনের ভিতরে যে স্পেস এটাকে বলা হয় ম্যাট্রিক্স। এই দুই অঞ্চলের মানে ধর্ম মোটামুটি আলাদা, দুই অঞ্চলে এনজাইমও থাকে দুই রকম আলাদা। কোন অঞ্চলে কি এনজাইম থাকে এটা আমি বলবো না এখন, একটু বেশি টিডিয়াস হয়ে যাবে তোমাদের জন্য। এটা ওরকম করে জিজ্ঞেস করে না, জাস্ট হচ্ছে যে তোমার রিটেন এটা আসতে পারে। আমি এখন এই মুহূর্তে বলবো না, কারণ আমার এই মুহূর্তে আসলে সেটা আমি যেখান থেকে পড়াচ্ছি সেখানে আসলে এটা মানে আমি নোট করিনি আসলে, আনফরচুনেটলি। আমি এটা তোমাদের যখন বইটা দাগিয়ে দিব একটু পরে আজকে রাতের বেলা, তখন ওইখানে থাকবে, তোমরা দেখতে পাবা। তাহলে যাই হোক, মাইটোকন্ড্রিয়ার বেসিক স্ট্রাকচারটা তোমরা বুঝতে পারছো, আউটার স্পেস অথবা ইন্টারমেমব্রেনাস স্পেস আর ইনার স্পেস, এবং ইনার স্পেসের নাম হচ্ছে ম্যাট্রিক্স।
স্পেস নাম হচ্ছে ম্যাট্রিক্স। আচ্ছা, আর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ফাংশন হচ্ছে তোমরা যতগুলো মেটাবলিক অ্যাক্টিভিটির নাম পড়ছো ওই সবগুলো মাইটোকন্ড্রিয়ার ফাংশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন, বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, ক্রেবস সাইকেল ইত্যাদি অনেক কিছু তোমরা এখানে আমার থেকে ভালো জানবা। তার সাথে জাস্ট একটা ফাংশন যেটা তোমরা জানো না বা হয়তো অনেকে জানো না সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইট হেল্পস ইন অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস হচ্ছে কি, আমাদের শরীরে একটা কোষ যখন আমাদের শরীর মনে করে যে কোষটা এখন থাকার দরকার নেই, কোষটাকে মেরে ফেলতে হবে, তখন সে ওই কোষটাকে খুব একটা নিয়ন্ত্রিত উপায়, প্রোগ্রামড উপায় কিল করে ফেলে। এটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। তো অ্যাপোপ্টোসিসে অনেক বড় রোল আছে মাইটোসিসে। তাহলে মাইটোসিসে তোমরা যত মানে মেটাবলিক রোল দিবা মাইটোকন্ড্রিয়ার, তার সাথে লাস্টে অ্যাড করে দিবা ইট হেল্পস ইন অ্যাপোপ্টোসিস অফ দ্য সেল। তাহলে সে সেলের পাওয়ার হাউসও, আবার বেশি পাওয়ার হয়ে গেলে সে সেলকে মানে জ্বালায় দিয়ে অ্যাপোপ্টোসিসও করে ফেলতে দ্বিধাবোধ করে না। তাহলে দিস ইজ অল অ্যাবাউট মাইটোকন্ড্রিয়া। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারতেছো। আচ্ছা, তাহলে আমি এখন হচ্ছে এরপরের অর্গানেলটাতে যাই। কারো কোনো কোয়েরি থাকলে কিন্তু আমাকে ইন্টারাপ্ট করে জিজ্ঞেস করবা, কোনো সমস্যা নেই, ইউ আর ওয়েলকাম। সরি। আচ্ছা, তাহলে আমি এখন একটু এরপরে যে ইম্পর্টেন্ট অর্গানেলটা আছে সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটাতে যাই। আম, একটা কোষ এঁকে নিলে মনে হয় খারাপ হয় না, রাফলি এঁকে নিই। এটা সেটা নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন আর কি। এটা আমি একটু আঁকি আর কি, তোমরা তোমরা রেস্ট নিতে পারো 1 মিনিট, আমি আঁকতে আঁকতে। আচ্ছা, আমি যা আঁকছি সেটা হচ্ছে বেসিক্যালি আমি ফার্স্টে নিউক্লিয়াসটা আঁকলাম। এরপর আমি যেটা দেখাইতে চাই মানে চেয়েছি, দাঁড়াও, সেলটা হচ্ছে অনেকটা এরকম সাপোজ। হোয়াট ইজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? অ্যানাস্টোমোটিক নেটওয়ার্ক অফ ইন্টারকমিউনিকেটিং চ্যানেলস। এই যে তোমার এক একটা মানে তোমার ভেসিকল, এগুলো সব এক একটা টিউবিউল, এগুলো সব একটা একটার সাথে দেখো অ্যানাস্টোমোস করছে, এভাবে মিলছে, এবং মিলার ফলে তারা কিন্তু একজন একজনের সাথে ইন্টার কানেক্টেড হয়ে আছে। তাহলে ইট ইজ দ্য অ্যানাস্টোমোটিক নেটওয়ার্ক অফ ইন্টার কমিউনিকেটিং চ্যানেলস। কিভাবে থাকতে পারে? তারা এরকম টিউবিউল ফর্মে থাকতে পারে, তারা এরকম ভেসিকল বা ভ্যাকুয়াল ফর্মে থাকতে পারে। আচ্ছা, এখন দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু আমি অলরেডি দুই রকম এঁকেই ফেলেছি। দাঁড়াও, একটা হচ্ছে তোমার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমরা কি কি পাইলাম? একটা পাইলাম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা পাইলাম স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বেশি মোটা হয়ে গেছে। আচ্ছা, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সারফেসটা কেন রাফ? কারণ এখানে রাইবোজোম লাগানো আছে, এটা তোমরা সবাই জানো, এটা আলাদা করে কিছু বলার নেই। এখানে রাইবোজোম লাগানো আছে। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কোনো রাইবোজোম নাই। আচ্ছা, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা শুরু হয় কোথা থেকে? নিউক্লিয়াসের যে মেমব্রেনটা, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন, সেই নিউক্লিয়ার মেমব্রেন থেকে এটা শুরু হয়, অর্থাৎ ইট ইজ কানেক্টেড উইথ দ্য নিউক্লিয়ার মেমব্রেন। আচ্ছা, তাহলে আমি এখন স্ট্রেট আপ সবগুলার ফাংশন এবং কোন সেলে এদেরকে বেশি পাওয়া যায় সেটাই বলা শুরু করি, বুঝতে পারবা তোমরা আশা করি। তার আগে তোমরা একটা জিনিস কি জানো নাকি? ডিএনএ থেকে তৈরি হয় আরএনএ, এই প্রসেসটাকে কি বলে? ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে যদি প্রোটিন তৈরি হয়, এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সলেশন। তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেইন কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস। জিনিসটা কিভাবে হয় একটু দেখো তোমরা। এই যে তোমার ডিএনএ, এই ডিএনএ থেকে কোনো একটা
এমআরএনএ এখান দিয়ে বের হয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যায়, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যায়। দেন এখানে যে রাইবোজোম লাগানো আছে, এই রাইবোজোম এর সাথে ইন্টিগ্রেট হয়ে তারা আলটিমেটলি প্রোটিন তৈরি করে। বেসিক্যালি এই যে ডিএনএ থেকে মানে এমআরএনএটা যে তৈরি হয়, এই এমআরএনএটাই এই ছিদ্রটা দিয়ে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে অ্যাক্সেস নেয়, দেন সেখানে যে এসে প্রোটিন সিনথেসিস করে। তাহলে সহজ কথা, তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেইন ফাংশন হচ্ছে প্রোটিন সিনথেসিস। তাহলে কোথায় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি আছে? তোমাদের হিস্টোলজিতে কিন্তু এত বেসিক বা ডিপের প্রশ্ন লাগবে না, তোমাদের খালি জিজ্ঞেস করবে এটাই, এটার কাজ কি, মেইন কাজ কি, এবং এটা কোথায় বেশি পাওয়া যায়, কোন জায়গার সেলে বেশি পাওয়া যায়। তাহলে আমাদের শরীরে যে জায়গায় বেশি বেশি প্রোটিন তৈরি হয় সেখানে বেশি বেশি পাওয়া যায়। যেমন আমাদের শরীরের যে মেইন প্লাজমা প্রোটিন অ্যালবুমিন, অ্যালবুমিনের তৈরি হওয়ার স্টোর হচ্ছে, মানে অ্যালবুমিনের তৈরি হওয়ার সোর্স হচ্ছে লিভার। সো অবশ্যই লিভারে অনেক বেশি, লিভার বলতে হেপাটোসাইট, তাহলে হেপাটোসাইটে অনেক অনেক রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। এরপর আমাদের দুইটা প্রোটিন লাইক সাবস্টেন্স আমাদের শরীরে সবসময় বের হচ্ছে, একটা হচ্ছে হরমোন, একটা হচ্ছে এনজাইম। হরমোন বের হয় কোথা থেকে? এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে। আর এনজাইম বের হয় কোথা থেকে? কোন একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে। তাহলে অল টাইপ অফ গ্ল্যান্ডস, বি দ্যাট এক্সোক্রাইন অর এন্ডোক্রাইন, এই এক্সোক্রাইন এন্ডোক্রাইন দুইটা থেকেই বের হয় হরমোন এবং এনজাইম, এবং এরা দুইজনেই কিন্তু প্রোটিন লাইক সাবস্টেন্স। সো যে কোনো গ্ল্যান্ড থেকে বা যে কোনো গ্ল্যান্ডুলার সেল থেকে সেলে অনেক রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায়। তারপরে আমাদের শরীরে বেশ কিছু প্রোটিন লাইক ফাইবার আছে, যেমন কোলাজেন, ইলাস্টিক ফাইবার, রেটিকুলার ফাইবার ইত্যাদি। এগুলা তৈরি করে যে সেলগুলা, সেখানে অনেক অনেক রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। উদাহরণ ফাইব্রোব্লাস্ট। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করে যে কোন কোন সেলে অনেক বেশি করে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায়, তোমরা বলবা যে ম্যাডাম বা স্যার, আমাদের শরীরে যে সেলগুলা অনেক বেশি পরিমাণে প্রোটিন সিনথেসিস করে সেখানেই হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি পাওয়া যায়। উদাহরণ কি? হেপাটোসাইট, গ্ল্যান্ডিউলার সেল এবং ফাইব্রোব্লাস্ট, এটাই। আচ্ছা, আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে ইটস বিট ডিফারেন্ট ফ্রম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে তোমার লিপিড, ইটস অল অ্যাবাউট লিপিড। তার মানে কি আমাদের শরীরে যে সেলগুলোতে বেশি বেশি লিপিড লাইক সাবস্টেন্স তৈরি হয়। আচ্ছা, লিপিড এবং স্টেরয়েড, আসলে স্টেরয়েড এক প্রকার লিপিডই, যে স্টেরয়েড হচ্ছে এক প্রকার স্পেসিফিক স্ট্রাকচারওয়ালা লিপিড। যাই হোক, নো বিগি, সমস্যা নেই। তাহলে আমরা যেটা বলছি, তাহলে এটার কাজ, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি? এটার কোনো রাইবোজোম নাই। এটার মেইন ফাংশন কি? এটার মেইন ফাংশন হচ্ছে এটা লিপিড এবং স্টেরয়েড তৈরি করে। আমি যে এখানে একটা কথা বলেছিলাম, হরমোন এবং এনজাইম, এখানে কিন্তু আমি একটা কথা অর্ধেক বলেছি। হরমোন কিন্তু আমাদের দুই রকম আছে, একটা হচ্ছে পেপটাইড হরমোন, একটা হচ্ছে নন পেপটাইড হরমোন। তো নন পেপটাইড হরমোনের মধ্যে একটা বড় অংশ হচ্ছে স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোনের উদাহরণ কি? আমি আমি এভাবে বলছি, দেখো, মিনারেলোকর্টিকয়েড, তারপর হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, তারপর হচ্ছে অ্যান্ড্রোজেনিক হরমোন, অ্যান্ড্রোজেনিক হরমোন। আচ্ছা, মিনারেলোকর্টিকয়েডের উদাহরণ হচ্ছে অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন। গ্লুকোকর্টিকয়েডের উদাহরণ হচ্ছে কর্টিসল, আর এটার উদাহরণ হচ্ছে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এই যে সবগুলো হরমোন, আবার বলছি, মিনারেলোকর্টিকয়েড হচ্ছে অ্যালডোস্টেরন, গ্লুকোকর্টিকয়েড হচ্ছে কর্টিসল, অ্যান্ড্রোজেন, এইগুলো হচ্ছে স্টেরয়েড হরমোন। এবং আমাদের শরীরে যেই গ্ল্যান্ডগুলোতে এই হরমোনগুলো তৈরি হয়, সেই সেলগুলোতে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি পাওয়া যায়। তাহলে আমি যে একটা কথা বললাম ঢালাওভাবে যে গ্ল্যান্ডুলার সেলে বেশি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায়, কথাটা পুরোপুরি সত্য না। মানে বলবা যে গ্ল্যান্ডুলার সেল এক্সেপ্ট স্টেরয়েড হরমোন,
প্রোডিউসিং সেল। তাহলে আমাদের শরীরে যেখানে লিপিড তৈরি হয় আর স্টেরয়েড বা স্টেরয়েডজাতীয় হরমোন তৈরি হয় সেখানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি পাওয়া যায়। যেমন এই হরমোনগুলো যেখানে তৈরি হয় সেই জায়গাতেই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেক বেশি পাওয়া যায়। তাহলে আমরা এখন এগুলো বলি কোন কোন সেল? এগুলো বেসিক্যালি অ্যাড্রেনাল কর্টেক্স। আমাদের যে কিডনি আছে, যে দুইটা কিডনির উপর এরকম ক্যাপের মতো দুইটা গ্ল্যান্ড আছে, তার নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড। এই সুপ্রারেনাল গ্ল্যান্ডকে তুমি যদি ক্রস সেকশন করো, বাইরে পাবা কর্টেক্স আর ভিতরে পাবা মেডুলা। এই যে অ্যাড্রেনাল যে কর্টেক্স, এই অ্যাড্রেনাল কর্টেক্সই বেসিক্যালি তিনটা পার্ট আছে: জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকুলাটা আর জোনা রেটিকুলারিস। তিন অংশে যথাক্রমে তিন প্রকারের এই যে স্টেরয়েড হরমোনগুলা যে এগুলা তৈরি হয়, এবং এই তিন জায়গাতেই যে সেলগুলা এগুলোতে অনেক বেশি পরিমাণে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায়। এছাড়া আমাদের শরীরের আর কোথায় টেস্টোস্টেরন তৈরি হয়? যারা এমব্রায়ো পড়েছো তারা নিশ্চয়ই জানো যে টেস্টিসের যে ইন্টারস্টিশিয়াল সেল আছে, সেই ইন্টারস্টিশিয়াল সেল থেকে টেস্টোস্টেরন তৈরি হয়। তাহলে গোনাডের যে ইন্টারস্টিশিয়াল সেল সেখান থেকে, এবং ফিমেলদের কোথা থেকে, মানে ফিমেলেরও তো তোমার অ্যাড্রেনাল কর্টেক্স বাদে ওভারি থেকেও কিন্তু তৈরি হয়। তো ওভারিতে যে থিকা ইন্টারনা, থিকা এক্সটার্না এবং গ্রানুলোসা সেল আছে, সেখানে অনেক স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। তাহলে আমি সোর্সগুলো আরেকবার পড়ি। তাহলে 1 নাম্বার সোর্স অফ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স। 2 নাম্বার হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল অফ টেস্টিস আর থিকা সেল অফ ওভারি। এছাড়া আমাদের লিভারও কিন্তু প্রচুর পরিমাণে লিপিড মেটাবলিজম করে। সো লিভার শুড অলসো গেট দ্য ক্রেডিট। লিভারে যেমন প্রোটিন অনেক তৈরি হয়, ঠিক তেমনি লিপিড অনেক তৈরি হয়। সো হেপাটোসাইটও অনেক বেশি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমরা কি সার্কোপ্লাজমিক রেটিকুলামের নাম শুনেছো না? সার্কোপ্লাজমিক রেটিকুলাম, এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে it is a special type of smooth endoplasmic reticulum which is found only in striated muscle, ডোরাকাটা মাসল, অর্থাৎ skeletal muscle and cardiac muscle। এই দুটোকে একসাথে কি বলা হয়? striated muscle। তাহলে this is the source of smooth endoplasmic reticulum। কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? অ্যাড্রেনাল কর্টেক্সে পাওয়া যাচ্ছে, টেস্টিসে যে ইন্টারস্টিশিয়াল সেল সেখানে পাওয়া যাচ্ছে, ওভারি যে থিকা সেল সেখানে পাওয়া যাচ্ছে, হেপাটোসাইটে পাওয়া যাচ্ছে এবং সার্কোপ্লাজমিক রেটিকুলামে পাওয়া যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখন একটু ফাংশনে আসি। ফাংশন কি? কিছুই না। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? এই যে ট্রান্সলেশন যে হচ্ছে, ট্রান্সলেশন, এবং ট্রান্সলেশনের পর কি হয়? পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। এই যে এটা, তাহলে এই দুইটাই হচ্ছে। আর হচ্ছে এরপর এখান থেকে তারা কোথায় যায়? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তারা কোথায় যায়? দেখো, এই পাশেই থাকে এরকম কিছু জিনিস যাকে আমরা বলি গলজি বডি। তাহলে বেসিক্যালি তারা হচ্ছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে একটা ফ্যাক্টরি যেখানে প্রোটিনটা তৈরি হচ্ছে। সেটা তৈরি হওয়ার পর সেই তৈরি হওয়া নতুন প্রোটিনটা কিন্তু যাচ্ছে গলজি বডিতে। সেখান থেকে এই প্রোটিনটা হচ্ছে জায়গা মতো নিয়ে যাওয়া হচ্ছে প্রোটিনটাকে। তাহলে এই হচ্ছে তোমার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ বললাম আমি। তাহলে এখন একটু আসি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। দেখো তোমরা, একটা তো গেল তোমার ইজি কাজ, তোমার লিপিড এন্ড স্টেরয়েড হরমোন সিনথেসিস। এরপরে কাজটা কি? এরপরে কাজটা হচ্ছে ডিটক্সিফিকেশন। বানানটা ঠিক হলো না তো। ডিটক্সিফিকেশন অফ নক্সিয়াস সাবস্টেন্সেস। আমরা শরীরে অনেক কিছু খাই যেগুলো আমাদের শরীরের জন্য ভালো না।
এগুলো আমাদের লিভারে আগেই ডিটক্সিফাই হয়ে যায়, কনজুগেশন হয়ে যায়। এই কাজটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে সম্ভব হয়। এরপর সার্কোপ্লাজমিক রেটিকুলামের জের ধরে কি বলা যায় এর কাজ? এর কাজ হচ্ছে মাসল কন্ট্রাকশন, মাসল কন্ট্রাকশন। আর যেহেতু এটা লিপিড তৈরি করছে, সো প্রত্যেকটা সেলেই সবচেয়ে বড় লিপিডের সোর্সটা কোনটা? ইটস মেমব্রেন। সো এটা একটা বড় কাজ হচ্ছে মেমব্রেন ফর্মেশন। আচ্ছা, মেমব্রেন ফর্মেশন। আচ্ছা, এখন তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট বাট ইন্টারেস্টিং একটা মানে নলেজ তোমাদের একটু দেই, এটা লাগবে, এটা বেসিক হিসেবে। সাপোজ দিস ইজ এ সেল মেমব্রেন, বাট সেলের ভিতরে যে অর্গানেলি আছে ওগুলোর কিন্তু মেমব্রেন আছে, এবং সেল মেমব্রেন যে আর এই যে অর্গানেলের মেমব্রেন জিনিস কিন্তু একদম একই। ফসফোলিপিড বাইলেয়ার এবং যে 3 রকমের প্রোটিন যে বললাম দুই জায়গাতেই আছে। শুধুমাত্র পার্থক্য যেটা, মেইন যে সেল মেমব্রেন এখানে গ্লাইকোক্যালিক্স আছে, এখানে কোনো গ্লাইকোক্যালিক্স নাই, খেয়াল রাখবা। সেল মেমব্রেন আর যে অর্গানেলি মেমব্রেন জিনিস একদম একই। অনেকে ধারণা করে কি অর্গানেলি গুলো হচ্ছে তোমার pinched off from the cell membrane, মানে এরকম হয়ে হয়ে তৈরি হয়েছে, মানে এটা কোন একটা জায়গায় এরকম ইনভ্যাজিনেশন হয়েছে, দেন এটা আলাদা হয়ে গেছে, এভাবে একটা অর্গানেল হয়ে গেছে, এটা অনেকে মনে করে। তো বেসিক্যালি এই দুইটা অর্গানেলের সাইজ এবং মানে সরি স্ট্রাকচার একদম সেম, ফসফোলিপিড বাইলেয়ার, এবং এবং হচ্ছে পার্থক্যটা খালি কি, সেল মেমব্রেনে গ্লাইকোক্যালিক্স থাকে বাট অর্গানেলি মেমব্রেনে কোনো গ্লাইকোক্যালিক্স থাকে না। তাহলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি কি বললাম? একটা হচ্ছে তোমার ওই বেসিক্যালি লিপিড আর প্রোটিন, লিপিড আর স্টেরয়েড সিনথেসিস তো বললামই। তারপর কি বললাম? ডিটক্সিফিকেশন একটু ইম্পর্টেন্ট একটা কাজ, মাসল কন্ট্রাকশন এবং মেমব্রেন ফর্মেশন। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে তাহলে গলজি বডির কথা বলি। গলজি বডির কথা তাহলে আমরা বলি। তো গলজি বডির ফাংশন আমরা সবাই জানি। বেসিক্যালি এই ছবিটা যদি আমরা একটু খেয়াল করি, রাইবোসোম, তাহলে এখানে এমআরএনএ থেকে এখানে প্রোটিন তৈরি হলো ট্রান্সলেশনের মাধ্যমে। এই এই প্রোটিনটা তৈরি হওয়ার পর পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনও হয়ে গেল, তারপর এটা এসে ঢুকবে এখানে এভাবে গলজি বডিতে, গলজি বডিতে এসে ঢুকবে, এবং গলজি বডির একটা এন্ট্রি ফেজ এবং এক্সিট ফেজ। দ্বারা আমি একটু দেখাই, একটা ছবিটা একটু খেয়াল করো তোমরা, এই দিকটা একটু খেয়াল করো তোমরা। এইখানে দেখো, এখান দিয়ে একটা প্রোটিন গলজি কমপ্লেক্সের ভিতরে ঢুকছে, আর এইভাবে সে ট্রাভেল করতে 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 এই জায়গাটা দিয়ে সে হয় সেলের বাইরে বের হয়ে যাবে। তাইলে এই যে পার্টটা, এই পার্টটাকে বলা হয় এন্ট্রি ফেজ, এন্ট্রি ফেজ অথবা অথবা সিজ ফেজ, সিজ ফেজ ফেজ। আর এই পাশের যে গলজিগুলা এগুলোকে বলা হয় সিস গলজি, সিস গলজি। আর ওই পাশে যে গলজিগুলা এগুলো হচ্ছে এক্সিট ফেজ, এক্সিট ফেজ অথবা ট্রান্স ফেজ, এগুলোকে বলা হয় ট্রান্স গলজি, ট্রান্স গলজি। আশা করি এই অংশটুকু বুঝতে পারছো। আর এখানে বেসিক্যালি আর এক্সট্রা কিছু জানার নাই। তাহলে গলজির একদিক দিয়ে প্রোটিনটা ঢুকতেছে, আরেকটা দিক দিয়ে সে সেল মেমব্রেনে বের হয়ে যাবে, অথবা গলজি দিয়ে বের হয়ে যাবে, তাহলে দুইটা সাইড। তাহলে এখন তাহলে এর পরের প্রশ্ন, আমাদের শরীরের কোন সেলগুলাতে গলজি বডি বেশি? উত্তর হচ্ছে যে সেলগুলো সিক্রেটরি সেল, বেসিক্যালি এনি গ্ল্যান্ডুলার সেল, এনি গ্ল্যান্ডুলার সেল, এনি গ্ল্যান্ডুলার সেলে গলজি বডি অনেক বেশি পাওয়া যায়, এনি সিক্রেটরি সেলে গলজি বডি অনেক বেশি পাওয়া যায়। এবং গলজি বডিতে যখন একটা জিনিস এসে পৌঁছায়, সাপোজ এই হচ্ছে একদম সবচেয়ে ট্রান্সফেজের শেষ গলজিটা, এটা কি করে দেখো, এটা আস্তে আস্তে যে ফিউজ করে মেমব্রেনের সাথে, ফিউজ করে তার ভিতরে জিনিসটাকে সে উগরায় বের করে দেয়।
তারপর সে আবার আগের মতো করে ফিরে চলে আসে। এই জিনিসটাকে বলা হয় এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিস। তাহলে গলজির ফাংশনে তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আমি একটা জিনিস বলছিলাম যে ট্রান্সলেশন হয় কোথায়, কোন অর্গানেলিতে? আমরা যেগুলো বললাম তার মধ্যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। আবার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ট্রান্সলেশন হয় প্রোটিন তৈরি হওয়ার পর, সেটার যে ইয়েটা মানে সেটার যে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনটা সেটাও কিন্তু হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তবে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনটা গলজি বডিতেও কন্টিনিউ হয়। তাহলে এক নাম্বার ফাংশন অফ গলজি বডি হচ্ছে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। এটা স্পেসিফিক্যালি কোন মডিফিকেশনটা করে? কোনো কারণে যদি মানে সেলের কখনো গ্লাইকোপ্রোটিন তৈরি করার দরকার হয়, তখন এই যে প্রোটিন থেকে যে গ্লাইকোপ্রোটিন তৈরি করতেছে, এই প্রসিডিউরটা হয় ইনসাইড দ্য গলজি অ্যাপারেটাস। ইনসাইড দ্য গলজি অ্যাপারেটাস। এছাড়া it acts as the packaging medium of secretory vesicle। মানে যেই সেলটা তৈরি হলো সেই সেলটাকে সে প্যাকেট করে ফেলে যেন এটাকে জায়গা মতো পৌঁছায় দেওয়া যায়। প্যাকেট করে ফেলে যেন এটাকে জায়গা মতো পৌঁছায় দেওয়া যায়। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলজি বডি পড়লাম। আসলে দুপুরবেলা খুবই খারাপ সময়, সবার ঘুম আসতেছে আমার মনে হচ্ছে এই টপিকটা পড়তে যে। যাই হোক, তাহলে আমরা এখন হচ্ছে ইয়ে পড়বো। আমরা যদিও বলছিলাম যে আমরা এখন শুধুমাত্র মেমব্রেনাস গুলাই পড়বো, তবে আমাদের যেহেতু আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলজি বডি পড়লাম, আমাদের রাইবোজোম নিয়ে 2-3টা কথা না জানলেই নয়। কারণ রাইবোজোম নিয়ে মানে এতটুকু কথার বাইরে আর কোনো কথাই নেই। বাট রাইবোজোম নিয়ে সবচেয়ে ফার্স্ট যে বেসিক কথা সেটা হচ্ছে নন মেমব্রেন বাউন্ড। এটাতে কোনো প্লাজমা মেমব্রেন নাই, নন মেমব্রেন বাউন্ড। আমরা এর আগে যেগুলো বললাম এগুলো কিন্তু সব মেমব্রেন বাউন্ড অর্গানেলি। আচ্ছা, এবং রাইবোজোমের 2টা সাব ইউনিট থাকে, একটা 60S, একটা হচ্ছে 40S। 60S কে বলা হয় লার্জ সাব ইউনিট আর 40S কে বলা হয় স্মল সাব ইউনিট। আচ্ছা, বেসিক্যালি এর মধ্যেই হচ্ছে এমআরএনএটা ঢুকে, এখানে টিআরএনএ আসে, অনেক কিছু হয়, প্রোটিন তৈরি হয়। এটা নিয়ে আর বলছি না। আমি যেটা বলছি যে সেলের ভিতর রাইবোজোম দুই ভাবে থাকতে পারে। এই ছবিটা খেয়াল করো, এখানে যে রাইবোজোমগুলো দেখানো হয়েছে, these are attached to the endoplasmic reticulum, বাট রাইবোজোমগুলো ফ্রিলি অ্যাটাচ থাকতে পারে। এবং তারা যখন ফ্রিলি অ্যাটাচ থাকে, তারা এভাবে একটা একটা করে আইসোলেটেড থাকতে পারে, অথবা চেইন ফর্ম করে গ্রুপেও থাকতে পারে। চেইন ফর্ম করে গ্রুপেও থাকতে পারে। যদি তারা চেইন ফর্ম করে এভাবে গ্রুপে থাকে, তখন তাদেরকে নাম দেওয়া হয় পলিরাইবোজোম। পলিরাইবোজোম। তাহলে আমি একটু সামারাইজ করে, বেশি ঘিঞ্জি হয়ে যাচ্ছে এই জায়গাটা। তাহলে রাইবোজোম কয় রকম হতে পারে? এটা হতে পারে অ্যাটাচড এন্ড ফ্রি। অ্যাটাচড কি? ইট ইজ অ্যাটাচড টু দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর ফ্রি কি? এটা it can be isolated or it can be in cluster or groups। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পলিরাইবোজোম। পলিরাইবোজোম। এখন এই যে এই দুই রকমের মধ্যে এই যে অ্যাটাচড এবং ফ্রি রাইবোজোম, এই দুই রকমের মধ্যে ফাংশনাল পার্থক্য আছে। ফ্রি রাইবোজোমে তৈরি হয় proteins that are needed intracellularly। proteins that are needed intracellularly। আর অ্যাটাচড রাইবোজোমে তৈরি হয় সেই প্রোটিনগুলা which needs to be exported outside the cell। exported outside the cell। কিভাবে তাহলে কাজটা সমাধান হয় দেখো তুমি,
যে রাইবোজোমটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে লাগানো আছে সেটা কিন্তু সেই প্রোটিনটা কিন্তু তৈরি হয়ে ডিরেক্ট ঢুকতেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলজি বডিতে, এবং গলজি বডির মাধ্যমে প্যাকেজ হয়ে সেটা কিন্তু সেল থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে এটার মেইন কাজ হচ্ছে, এটা হচ্ছে ইট ইট সিনথেসাইজ প্রোটিন দ্যাট ইজ নিডেড আউটসাইড অফ দ্য সেল। আর ফ্রি রাইবোজোম অথবা ক্লাস্টার বা মানে ফ্রি রাইবোজোমের কাজ হচ্ছে ইন্ট্রাসেলুলার প্রয়োজনে যেসব প্রোটিন দরকার হয় সেই প্রোটিনগুলো তৈরি করা। আর হচ্ছে এই তো রাইবোজোম নিয়ে এতটুকু 2-3টা কথা জানলেই হবে। আমাদের অর্গানেলের মধ্যে আর জাস্ট 2টা আছে, একটা হচ্ছে লাইসোজোম, একটা হচ্ছে পারক্সিজোম। মানে মেমব্রেনাস অর্গানেলের মধ্যে আর 2টা আছে, একটা হচ্ছে লাইসোজোম, একটা হচ্ছে পারক্সিজোম। তো আমি সোয়া 4টা যেহেতু বাঁচতে যাচ্ছে, আমি সোয়া 4টার 2 মিনিট আগে থেকে তোমাদেরকে জিজ্ঞেস করছি, এতক্ষণ যা বললাম তোমাদের কি কারো কোনো কোয়েরি আছে? আমার নিজের কাছেই পড়াইতে যে ঘুম চলে আসছে, তোমাদের কথা আমি কি বলবো একটু বলো। তাও আমি চেষ্টা করছি যে যেই কথাগুলো শুনলে ঘুম আসবে না, জাস্ট যে কথাগুলো ইম্পর্টেন্ট তোমরা মনে রাখতে পারবো সহজে, খালি ওগুলোই বলতে। তোমরা বলতে পারো তোমাদের কারো কোনো কোয়েরি আছে নাকি? ভাইয়া, প্রি প্রি ট্রান্সলেশনাল মডিফিকেশন আর পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনের আবার একটু বললে ভালো হয়। আচ্ছা, মানে জিনিসটা আসলে আমার পড়ানোর সাথে ডিরেক্ট রিলেটেড না, এটা তোমরা যখন জেনেটিক্স পড়বা। প্রি ট্রান্সলেশনাল মডিফিকেশন হচ্ছে যে তোমার মানে ট্রান্সলেশনের আগেই যে mRNA-টা থাকে, সে mRNA-তে কিছু মডিফিকেশন হয়। mRNA-তে পলি অ্যাডেনাইন ক্যাপ এবং আহ, কিছু টেইল লাগে, ক্যাপ লাগে, এবং এমনভাবে কিছু চেঞ্জ হয় mRNA-তে যেন সেটা খুব ভালোভাবে বা ইফেক্টিভলি ট্রান্সলেটেড হয়ে প্রোটিন তৈরি করতে পারে। আর পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হচ্ছে কি, মানে প্রোটিনটা ইফেক্টিভলি ফাংশন করার জন্য প্রোটিনটাতে কিছু চেঞ্জ আসে ট্রান্সলেশন হয়ে যাওয়ার পর। প্রোটিনের কিছু অপ্রয়োজনীয় অংশ মানে কেটে দেয়, বা 2-3টা তৈরি হওয়া প্রোটিনকে একসাথে জোড়া লাগিয়ে দেয়। ওটা হচ্ছে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। দেখা যায় কি যে প্রি ট্রান্সলেশনাল মডিফিকেশনটা ইউজুয়ালি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যেই হয়, আর পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও হয়, আবার গলজি বডিতেও হয়। তবে গলজি বডিতে যে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনগুলো হয় তার মধ্যে সবচেয়ে সিগনিফিকেন্ট হচ্ছে গ্লাইকোসাইলেশন, অর্থাৎ প্রোটিন থেকে গ্লাইকোপ্রোটিন তৈরি করা। ওকে, বুঝতে পারছো জাফর ভাইয়া? বুঝতে পারছো? জি ভাইয়া। হুম। কারো যদি কোনো কোয়েরি না থাকে, কোয়েরি থাকলে বলো, অবশ্যই। হ্যাঁ বলো, ভাইয়া, সমস্যা নেই। হ্যাঁ, গলজি বডির ওই যে প্যাকেজিং ফাংশনটা একটু আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, তোমরা খুব পুরোপুরি সহজে পেতে। খেয়াল করো, আমি ওই ছবিতে না যেয়ে জাস্ট সিম্পলি আরেকবার ড্র করতেছি। সাপোজ দিস ইজ দ্য একদম মানে মানে এটা হচ্ছে তোমার লাইক এখান থেকে শুরু হয়েছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা, আমি একদম শেষ দিকে চলে আসছি আর কি। তাহলে এটা তো রাফ, মানে এখানেও তোমার এরকম লাইক রাইবোজোম লাগানো আছে। যাই হোক, এখানে সাপোজ একটা প্রোটিন তৈরি হইলো, ওকে। তো প্রোটিনটা তৈরি হওয়ার পর এখন শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলি, যেই প্রোটিনগুলা এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে তৈরি হয়, these proteins are not needed for the cell itself, but they are needed for something. They are made to be sent outside the cell. যেমন তুমি যদি হরমোন বা এনজাইমের কথা বলো, ওই প্রোটিনগুলো এভাবে তৈরি হয়ে সেল থেকে বের হয়ে যায়। কিভাবে বের হয় দেখো, এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যখন একটা প্রোটিন তৈরি হয় সেখান থেকে তোমার আম, এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা অংশ পিঞ্চড অফ হয়ে এই পাশে মানে চলে আসে। এটার নামই হচ্ছে গলজি বডি, এবং গলজি বডির ভিতরে এই যে আমি প্যাচে যে প্রোটিনটা আঁকলাম এটা আছে। তো এই গলজি বডিটা কি করে, আস্তে আস্তে গলজি বডিতে তো তোমার এন্ট্রি ফেজ এক্সিট ফেজ মিলা এরকম স্তূপ করে থাকে। তো এন্ট্রি ফেজ দিয়ে এরকম একটা গলজি বডি থাকে যার মধ্যে সদ্য তৈরি হওয়া প্রোটিনটা থাকলো। এই প্রোটিনটা আস্তে আস্তে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে একটা পর্যায়ে একদম পেরিফেরাল যে গলজি বডি সেখানে আসবে।
এবং এরপরে কি হবে দেখো, আস্তে আস্তে এই যে গলজি বডিটা এটা সেল মেমব্রেনের সাথে ফিউজ করবে। এই পর্যায়ে কিন্তু তাকে আমি আর গলজি বডি বলবো না। দেখো দাঁড়াও ওয়েট, আমি আরেকটু বলতেছি। সাপোজ দিস ইজ দ্য মোস্ট ট্রান্স গলজি, এর মধ্যে একটা প্রোটিন আছে, আর দিস ইজ দ্য সেল সারফেস। এই ট্রান্স গলজিটা থেকে আবার একটা পিঞ্চিং অফ হবে, এই পিঞ্চ অফের মধ্যে এই সদ্য তৈরি হওয়া প্রোটিনটা ঢুকে পড়বে। তখন একটা সময় এই জিনিসটা দেখতে এমন হবে, দিস ওয়াজ দ্য ট্রান্স গলজি এন্ড দিস ইজ এ নিউ ভেসিকল হুইচ কন্টেইনস দ্য নিউ প্রোটিন। এই ভেসিকলটা একটা সময় সেল মেমব্রেনের সাথে ফিউজ করবে, করে তারপরে দাঁড়াও ওয়েট, সেল মেমব্রেনের সাথে ফিউজ করে সে তার ভিতরের প্রোটিনটাকে বাইরে বের করে দিবে। তারপর একটা সময় সে আবার আগের মতো ফিরে আসবে, আর প্রোটিনটা থাকবে সেলের বাইরে। তাহলে জিনিসটা হচ্ছে কি, গলজি বডি কিন্তু প্রোটিনটাকে প্যাকেজ করে সেলের সারফেসের দিকে পাঠায় দিতেছে, একটা সিক্রেটরি ভেসিকলের মধ্যে ঢুকায় তাকে সেলের সারফেসের কাছে পাঠায় দিছে, এবং সেলের সারফেসের কাছে যে সে সেল থেকে বের হয়ে গেছে। তো প্যাকেজিং ফাংশন মানে হচ্ছে কি, একটা নতুন তৈরি হওয়া প্রোটিনকে একটা সিক্রেটরি ভেসিকলের মাধ্যমে সেল থেকে এক্সোসাইটোসিস করে বের করে দেওয়ার প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াটা করতে সাহায্য করে গলজি বডি। বেসিক্যালি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হওয়া একটা প্রোটিনকে সেল থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে সাহায্য করে গলজি বডি। বুঝতে পারছো? আচ্ছা, আর কোনো কোয়েরি আছে কারো? যদি কোয়েরি না থাকে আমরা 10 মিনিট ব্রেক নিই নামাজের, 4:30টার সময় আমরা শুরু করবো আবার আসর নামাজ। তাহলে আমরা সবাই পড়ে আসি, আর যদি কারো কোনো কোয়েরি থাকে আমরা নামাজ পড়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমাদের অর্গানেলে দুইটা বাকি আছে, লাইসোজোম আর পারক্সিজোম, মানে মেমব্রেন বাউন্ড অর্গানেলি আর কি। আজকে ক্লাসে এই দুইটা শেষ করব, পরের ক্লাসে আমরা নন মেমব্রেন বাউন্ড অর্গানেলি, সাইটোস্কেলেটন এবং নিউক্লিয়াস পড়ব। বেসিক্যালি এই প্রথম দুইটা ক্লাস সেলই পড়ব, এরপর থেকে আমরা এপিথেলিয়াল টিস্যু শুরু করব। ওকে ঠিক আছে, তাহলে আমরা নামাজ পড়ে আসি। তোমরা লিভ নিও না, লিভ না নিয়ে তোমরা কানেক্ট থেকে নামাজটা পড়ে আসো। লিভ নিলে সমস্যা কি, আবার এন্ট্রি করতে আবার অ্যাক্সেস দেওয়া লাগে, ঝামেলা। তার চেয়ে সহজে তোমরা লিভ না নিয়ে নামাজটা পড়ে আসো। ওকে।
আচ্ছা ঠিক আছে, আশা করি যে তোমরা নামাজ পড়ে আবার আসছো। যাই হোক, আজকের যে টপিক, সেই টপিকটা এতটাই বিখ্যাতভাবে বোরিং টপিক, আমার নিজের ঘুম চলে আসছিল। আমি 3-4 মিনিটে নামাজ পড়ে একটু শুয়েছিলাম, উঠে দেখি আয় হায় টাইম হয়ে গেছে। যাই হোক, সমস্যা নেই। আম, কেউ একজন হাত তুলছো? কেউ কি কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হাত তুলছো? সোহানুর রহমান ভাইয়া, কিছু জিজ্ঞেস করবা? কোনো কোয়েশ্চেন? না ভাইয়া, আচ্ছা, আর নাই। আর কোনো কোয়েরি আছে কারো? এতটুকু যা পড়ালাম, আদারওয়াইজ উই ক্যান মুভ অন। ওকে, আচ্ছা আমি আরেকবার বলছি, আমি এক্সট্রিমলি সরি, আমি আজকে আসলে এই জিনিসগুলো লিখে লিখে পড়ানো তোমাদের জন্য ফলো করা টাফ। সাথে মানে যে স্লাইড থাকলে ভালো আমি জানি, বাট আমি এক্সট্রিমলি সরি, আজকে আমি প্রিপেয়ার করতে পারিনি ডিউ টু আমার টাইম ছিল না এই জন্য। বাট সামনের ক্লাস থেকে ইনশাল্লাহ থাকবে, ইনশাল্লাহ, আই অ্যাসিওর ইউ। ওকে, তাহলে লেটস গো টু লাইসোসোম। বেসিক্যালি লাইসোসোম কি? It is a secretory vesicle but which does not exocytose. Okay, it is a secretory vesicle but which does not exocytose. But এটার মধ্যে কি আছে? এটার মধ্যে এনজাইম আছে। It is a secretory vesicle অথবা it is a vesicle containing hydrolytic enzymes. It is a vesicle containing hydrolytic enzymes. এই হচ্ছে লাইসোসোম। তাহলে খুবই ইজিলি চিন্তা করো, এনজাইম কি? প্রকার প্রোটিন, তাই না? তাহলে এটা কোত্থেকে তৈরি হচ্ছে? এখানে একটা মানে পার্থক্য আছে। এটা হচ্ছে একটা প্রোটিন যেটা সেলের ভিতর, মানে আমি কি বলছিলাম একটু আগে, যে কিছু প্রোটিন তৈরি হয় সেলের বাইরে যাওয়ার জন্য, আর কিছু প্রোটিন তৈরি হয় সেলের ভিতরে থাকার জন্য। তো ফ্রি রাইবোসোম, যে রাইবোসোমগুলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে অ্যাটাচ থাকে না, তারা তৈরি করে যে প্রোটিনগুলো হুইচ আর ডেস্টিনড টু বি ইনসাইড দ্য সেল। আর যে প্রোটিনগুলো দে আর ডেস্টিনড টু গো আউটসাইড দ্য সেল, তাদেরকে বলেছিলাম যে তারা অ্যাটাচড রাইবোসোম দিয়ে তারা তৈরি হয়। কথাটা পুরোপুরি সত্য না, এভাবে বলা উচিত, দ্য প্রোটিনস দ্যাট আর ডেস্টিনড to go inside secretory vesicles are made inside rough endoplasmic reticulum. যেমন লাইসোসোম, যে লাইসোসোমও কিন্তু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে তৈরি হয়, দেন গলজিতে আসে, দেন গলজি থেকে একটা সিক্রেটরি ভেসিকলে প্যাকেজ করে দেয়। সো ইট ইজ নাথিং বাট আ সিক্রেটরি ভেসিকল ফুল অফ হাইড্রোলাইটিক এনজাইমস, আর কিছু না। আর এটা হচ্ছে মানে এটা হচ্ছে ভেরি স্মল স্ফেরিক্যাল অর্গানেলি এরকম। আর হচ্ছে এটার ভিতরে হাইড্রোলাইটিক এনজাইম আছে মোর দেন 40। হাইড্রোলাইটিক এনজাইমটা কি? কিছুই না, ওই এটা যে কোনো কিছুকে ভাঙতে পারে, বাট ভাঙার জন্য সাথে পানিও লাগে এর। যেমন আমি যদি বলি প্রোটিয়াস, তো বেসিক্যালি হচ্ছে যে আচ্ছা প্রোটিন প্লাস ওয়াটার, এটাকে সে ভেঙে মানে মানে এই দুইটাকে তৈরি করে সে এটাকে ভাঙে আর কি, প্রোটিনটাকে ভাঙে। এটা হচ্ছে মানে পানির উপস্থিতিতে সে একটা জিনিসকে ভাঙে, এটাই হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম, নাথিং এলস, আর কিছু না। ওকে, তাহলে এটার কাজটা কি এখন? এটার কাজ হচ্ছে ইন্ট্রাসেলুলার অথবা ইন্ট্রাসাইটোপ্লাজমিক, মানে মেইন ফাংশন, মানে আমি যদি এক বাক্যে ফাংশন বলি, আরো ডিটেল ফাংশন পরে বলবো, বাট আমি যদি এক বাক্যে যদি ফাংশন জিজ্ঞেস করে, ইন্ট্রাসেলুলার বা ইন্ট্রাসাইটোপ্লাজমিক ডাইজেশন, ইন্ট্রাসেলুলার অথবা ইন্ট্রাসাইটোপ্লাজমিক ডাইজেশন। মানে জিনিসটা হচ্ছে কি, সেলের ভিতরে যদি কোনো কিছুকে ধ্বংস করতে হয়, সেলের ভিতরে যদি কোনো কিছুকে খেয়ে ফেলতে হয়, ওইটাই হচ্ছে লাইসোসোমের কাজ। এখন কথা হচ্ছে যে এই যে তোমার হাইড্রোলাইটিক এনজাইমগুলো থাকে একটা সিক্রেটরি ভেসিকলের মধ্যে, এরা কি যে কোনো সময় ইন্ট্রাসেলুলার ডাইজেশন করতে পারে কিনা, সেটা হচ্ছে একটা কথা।
আমরা জানি যে যে কোনো এনজাইমেরই অপটিমাম পিএইচ বলে একটা কথা আছে, অর্থাৎ ওই পিএইচ ছাড়া এই এনজাইমটা অন্য সময় অ্যাক্টিভেট হবে না। সো এই যে লাইসোসোমের ভিতরে যে এনজাইমগুলো, এগুলোর একটা অপটিমাম পিএইচ আছে, এবং দ্যাট পিএইচ ইজ অ্যান অ্যাসিডিক পিএইচ। খুবই মনোযোগ দিয়ে শোনো, আমাদের নর্মাল সেলের পিএইচ হচ্ছে 7.2, হুইচ ইজ অ্যালকালাইন। বাট যদি এটার পিএইচটা 5.0 সামথিং কাছাকাছি এরকম হয়, তখন হচ্ছে অপটিমাম পিএইচ অফ লাইসোসোম, অপটিমাম পিএইচ অফ লাইসোসোম। সো নর্মাল অবস্থায় কিন্তু লাইসোসোমের এনজাইমগুলো কাজ করে না, হয় কোনো ভাবে লাইসোসোমের চারপাশের অবস্থাটা অ্যাসিডিক বানায় দিতে হয়, অথবা পুরো সেলটাই কোনো কারণে অ্যাসিডিক হয়ে যেতে হয়। শুধু তখনই লাইসোসোমের এনজাইমগুলো কাজ করে, শুধু তখন লাইসোসোমের এনজাইমগুলো কাজ করে। তাহলে কখন লাইসোসোমের এনজাইমগুলো কাজ করে, একটা সিনারি আমি তোমাদের বলি। কোনো কারণে সেল ইনজুরি হলো, বা তোমার ফেলিওর টু মেক এটিপি হলো, ফেলিওর টু মেক এটিপি, তখন কি হয়? তাহলে এটিপি ডিপ্লিশন হয়। এটিপি কমে গেলে কি হয়? তোমার আমাদের যে গ্লুকোজটা থাকে, সেই মানে এটিপি যখন কমে যায়, তখন আলটিমেটলি হচ্ছে আমাদের যে অক্সিডেটিভ যে প্রসিডিউরগুলা, সেগুলা আর হয় না, ঠিক আছে? আলটিমেটলি গ্লুকোজটা মানে তোমার ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়, এবং এই অ্যাসিডগুলো অ্যাকুমুলেট করে করে সেলের ভিতর পিএইচটা কমিয়ে দেয়, পিএইচটা অ্যাসিডিক হয়ে যায়, এবং তখনই এই লাইসোসোম এনজাইমগুলো অ্যাক্টিভ হয়ে যায়। এটা জাস্ট একটা সিনারিও। এটা হচ্ছে যে যখন কোনো ইনজুরি হয়, অথবা এমন কোনো টক্সিসিটি হয় যে সেল এটিপি তৈরি করতে পারতেছে না, তখন সেলটা নিজেকে নিজে খেয়ে ফেলে, মানে বেসিক্যালি সেলটা সুইসাইড করে। এটাকে বলা হয় অটোফেগি। অটোফেগি, যাই হোক, এটা তোমরা জানো অনেকেই, আমি এটা খুব বেশি কথা বাড়াবো না এখানে। দাঁড়াও, জায়গাই তো নাই দেখার। আচ্ছা, তাহলে আমরা অটোফেগিটা জাস্ট একটু পড়লাম। আচ্ছা দাঁড়াও, আমি আসলে একটু উল্টাপাল্টা ভাবে পড়াছিলাম। আমি তাহলে একটু এখন তাহলে গুছিয়ে বলি। তাহলে লাইসোসোম কি? এটা একটু ভেরি স্মল অর্গানেলি। মেইন ফাংশন কি? ইন্ট্রাসাইটোপ্লাজমিক অথবা ইন্ট্রাসেলুলার ডাইজেশন। আর এখানের ভিতর একটা কম্পোনেন্ট, এর ভিতর থাকে হাইড্রোলিক এনজাইম। হাইড্রোলিক এনজাইম থাকে মোর দেন 40। কি কি থাকে? যেমন অ্যাসিড ফসফাটেজ, তারপরে থাকে রাইবোনিউক্লিয়াস অর্থাৎ আরএনএস, ডিঅক্সিরাইবোনিউক্লিয়াস অথবা ডিএনএস, প্রোটিয়েস ইত্যাদি অনেকগুলা থাকে। এরকম মোট 40টা থাকে। এই এনজাইমগুলো কোন পিএইচে কাজ করে? এরা কাজ করে অ্যাসিডিক পিএইচ। আর অ্যাসিডিক পিএইচ কিভাবে হইতে পারে? যেখানে যে সিনারিওটা বললাম, ইনজুরি, অথবা যদি দেয়ার ইজ ফেলিয়ার টু মেক এটিপি, তখন। ওকে, আচ্ছা, এখন নরমালি কোন সেলগুলোতে বেশি বেশি লাইসোসোম পাওয়া যায়? কোন সেলগুলোতে বেশি বেশি লাইসোসোম পাওয়া যায়? আচ্ছা দাঁড়াও, এটা তো আমি একটা অ্যাবনর্মাল সিচুয়েশনের কথা বলছিলাম। নরমালি কি হয়, অনেকগুলো সেল আছে আমাদের বডিতে, যারা হচ্ছে সাপোজ ওদের এরকম অনেক অনেক লাইসোসোম থাকে ওদের এই সেলগুলোর মধ্যে। কি হয় তোমরা জানো, অনেকেই হয়তো এই জিনিসটা ইন্টারেস্ট ছিল জিনিসটা, যে এন্ডোসাইটোসিসের মাধ্যমে তারা বাইরে থেকে কোন একটা লাইক মানে কোন একটা বড় ব্যাকটেরিয়া বা কোন একটা বড় ভাইরাসকে তারা খেয়ে ফেলে। এই জিনিসটা আস্তে আস্তে এই লাইসোসোমের ভিতর ঢুকে যেয়ে দেন লাইসোসোমের এনজাইমগুলা ক্যাপচার এই ব্যাকটেরিয়া বা ভাইরাসটাকে মেরে ফেলে। তাহলে এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। তাহলে কোন সেলগুলোতে লাইসোসোম অনেক বেশি থাকে? ন্যাচারালি যে সেলগুলোতে ফ্যাগোসাইটোসিস হয়। তাহলে ফ্যাগোসাইটোসিস কি? ফার্স্টে এন্ডোসাইটোসিস হয়, একটা জিনিস ঢুকে যায়, তারপর লাইসোসোম এর সাথে ওই জিনিসটা ফ্যাগোসোমটা ফিউজ হয়ে যায়। দাঁড়াও, আসলে তো এমন না, এরকম করে ফ্যাগোসাইটোসিস যখন হয়, ধরো এই হচ্ছে লাইসোসোম, তো ফ্যাগোসাইটোসিস হওয়ার পর যে জিনিসটা ঢুকলো সেটা এরকম একটা ভেসিকলের মধ্যে থাকে, আর লাইসোসোমটা থাকে এখানে।
তো তারপর একটা সময় লাইসোজোমটা এই দুইটা জিনিস একসাথে ফিউজ করে যায় এক সময়। তো যখন ফিউজ করে যায় তখন লাইসোজোমের এনজাইমটা ফ্যাগোসাইটোসিস হইলো যে জিনিসটা সেটাকে পুরো একদম ধ্বংস করে দেয় তার হাইড্রোলাইটিক এনজাইম দিয়ে। তাহলে ইট হেল্পস ইন ফ্যাগোসাইটোসিস টু কিল দ্য ইনজেস্টেড পার্টিকেল। এবং এটা কোন সেলে পাওয়া যায়? আমাদের শরীরে ফ্যাগোসাইটিক সেল যেগুলো সেগুলোতে পাওয়া যায়। মোস্ট প্রমিনেন্ট ফ্যাগোসাইটিক সেল কি? ম্যাক্রোফেজ। মোস্ট প্রমিনেন্ট ফ্যাগোসাইটিক সেল হচ্ছে ম্যাক্রোফেজ। তোমরা কিন্তু নিউট্রোফিল বলো না, আবার নিউট্রোফিল আলাদা জিনিস। নিউট্রোফিল হচ্ছে সেল, নিউট্রোফিল থেকে কিছু টক্সিক সাবস্টেন্স বের হয়ে দেন ওই টক্সিক সাবস্টেন্সটা এক্সট্রা সেলুলার একটা অর্গানিজমের উপর কাজ করে। কিন্তু ম্যাক্রোফেজ কিন্তু উল্টা কাজ করে, তার ভিতরে সে ফার্স্ট একটা জিনিসকে ঢুকায় নেয়, দেন ওই জিনিসটার সাথে লাইসোজোম ফিউজ করায়, দেন সে ওটাকে মারে। এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তাহলে লাইসোজোম কিন্তু শুধুমাত্র ফ্যাগোসাইটোসিসে সাহায্য করে। আর কোন সেলগুলোতে লাইসোজোম বেশি পাওয়া যায়? যে সেলে অনেক বেশি ফ্যাগোসাইটোসিস হয় সেখানে লাইসোজোম বেশি পাওয়া যায়। তাহলে আমরা এখন একটু দেখি লাইসোজোম তিন রকম হইতে পারে বেসড অন ইটস স্টেজ অফ অ্যাকশন। বেসড অন ইটস স্টেজ অফ অ্যাকশন লাইসোজোম তিন রকম হইতে পারে: প্রাইমারি লাইসোজোম, সেকেন্ডারি লাইসোজোম এবং রেসিডুয়াল বডি। দেখো, সাপোজ একটা phagocytic cell but it is not currently actively participating in phagocytosis, not currently participating in phagocytosis, সেই সেলে লাইসোজোমটাকে আমি বলবো প্রাইমারি লাইসোজোম। এই সেলটার কথা চিন্তা করো, this cell is actively participating in phagocytosis এবং এখানে একটা সময় ফ্যাগোলাইসোজোম ফর্ম হবে। এই হচ্ছে ফ্যাগোজোম আর এই হচ্ছে লাইসোজোম, এটা ফিউজ হয়ে তৈরি হলো ফ্যাগোলাইসোজোম। এটাকে বলা হয় সেকেন্ডারি লাইসোজোম। তারপর কি হয়, এর ভিতরে কি হয়? এর ভিতরে জিনিসপত্রগুলা খাওয়া হয়ে যায় না, ধ্বংস হয়ে যায় না? ধ্বংস হয়ে যাওয়ার পরও কিছু সাবস্টেন্স থাকে যেগুলাকে লাইসোজোমের এই হাইড্রোলাইটিক এনজাইমগুলো ধ্বংস করতে পারে না, এই জিনিসগুলো রয়েই যায়। এই যে রয়ে গেল একটা লাইসোজোমের ভিতরে আনডাইজেস্টেড পার্টিকেল, নন ডাইজেস্ট কম্পোনেন্ট ইনসাইড দ্য লাইসোজোম, এটাকে বলা হয় রেসিডুয়াল বডি। তাহলে দিস ইজ দ্য স্টেজেস অফ লাইসোজোম। প্রাইমারি লাইসোজোম কি? It is a lysosome in a cell which is not actively participating in phagocytosis. Secondary lysosome ki? It is the lysosome in a cell which is currently actively participating in phagocytosis and has formed অথবা will form phagolysosome. আর residual body ki? It is the non-digested component contained within the lysosome. আর আরেকটা জিনিস, যে সেলগুলা লং লিভিং সেল, লং লিভিং সেল মানে কি অলমোস্ট পার্মানেন্ট, যেমন আমাদের যে ব্রেইনের নিউরন, আমাদের যে কার্ডিয়াক মাসেল, এগুলা কিন্তু ছোটবেলা থেকে বুড়া হওয়া পর্যন্ত মোটামুটি একটা সিঙ্গেল সেলই বেঁচে থাকে। তো বছরের পর বছর এগুলার ভিতরে ছোটখাটো আচ্ছা দাঁড়াও, আমি একটা কথা একটু স্কিপ করে আসছি, আমি একটু বলছি। এটা তো হচ্ছে তোমার সেলের বাইরের আবর্জনা ধ্বংস করার প্রক্রিয়া ফ্যাগোসাইটোসিস, বাট প্রত্যেকটা সেলের ভিতরেও তো অনেক আবর্জনা তৈরি হয়, তাই না? যেটা সেলের কোনো দরকার নেই, বাট এটাকে নষ্ট করে দিতে হবে, পচায় ফেলতে হবে, মানে ডিগ্রেড করে ফেলতে হবে, মানে সেটাও কিন্তু তোমার নরমাল। তাহলে লাইসোজোমের ফাংশনটা আমি যদি একটু সামারাইজ করি এখন এক কথায়, একটা হচ্ছে যে তোমার ফার্স্টে যেই প্যাথোলজিক্যাল যে ফাংশনটা বলছিলাম, যে সেল যদি ইনজুরি হয় বা ফেলিউর টু মেক এটিপি হয়, তাহলে এক নাম্বার ফাংশন হচ্ছে অটোলাইসিস অফ সেল ডিউরিং ইনজুরি অথবা ইফ দ্য সেল ফেলস টু মেক এটিপি, এটা হচ্ছে এক নাম্বার ফাংশন। দুই নাম্বার ফাংশন হচ্ছে ইট হেল্পস ইন কমপ্লিশন অফ ফ্যাগোসাইটোসিস ইন ফ্যাগোসাইটিক সেল। আর তিন নাম্বার ফাংশন হচ্ছে ইট অ্যাক্টস অ্যাজ সেল স্ক্যাভেঞ্জার। স্ক্যাভেঞ্জার মানে কি কেউ জানো? এটা একটা সুন্দর বাংলা আছে, কেউ কি বলতে পারবা? ধাঙর ভাই, ধাঙর ধাঙর অন্যভাবে তোমরা বলতে পারো, ঝাড়ুদার, আবর্জনা ভোগ, টোকাই, ঠিক আছে, সোজা কথা।
স্ক্যাভেঞ্জার মানে টোকাই। ও হ্যাঁ, তোমরা যেগুলো বলছো এগুলো হয় টোকাই। সোজা কথা, টোকাইরা কি করে, তারা বাড়ি বাড়ি ঘুরে যেগুলো লাগবে না সেগুলো কালেক্ট করে করে ভাঙাড়ির দোকানে নিয়ে যায়, সেখানে তারা এগুলো তাদের মতো করে ডিকম্পোজ করে বিক্রি করে। ওকে, তো এখানে লাইসোজোমের কাজটা অলমোস্ট সেম। সে সেলের, আমি সেলের বাইরেরটা বাদ দিলাম, এখন সেলের ভিতরে আসি। সেলের ভিতরে তো অনেক রকম মেটাবলিক প্রসিডিউর হয়, এগুলোর ফলে অনেক রকম বাই প্রোডাক্ট হয় যেগুলা সেলের ভিতর থাকার কোনো প্রয়োজন নাই, থাকলে সেলের ক্ষতি হতে পারে। এগুলা লাইসোজোমের ভিতর ঢুকে যে ধ্বংস হয়, অথবা লাইসোজোম ঘুরে ঘুরে কালেক্ট করে এগুলাকে তার ভিতরে ঢুকাই নিয়ে ধ্বংস করে। তাহলে সেল স্ক্যাভেঞ্জার, এটাই হচ্ছে লাইসোজোমের ইন্ট্রাসেলুলার মেইন কাজ। আর এক্সট্রাসেলুলার মেইন কাজ কি, বাইরে থেকে আসা ফ্যাগোসাইটোসিসের প্রক্রিয়াকে সাহায্য করে। তো কথা হচ্ছে কি, একটা সেলে লাইসোজোম যখন ভিতর থেকে আসুক বা বাইরে থেকে আসুক কোনো জিনিসকে বারবার এভাবে ডিগ্রেড করতেছে, তো যেই সেলগুলো লং লিভিং সেল, সেখানে কি হয়, সেখানে কিন্তু এই রেসিডুয়াল বডিগুলা বছরের পর বছর ধরে জমতে থাকে। জমতে 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 একসময় সেলগুলোর ভিতরে অনেক রেসিডুয়াল পার্টিকেল দেখা যায়। যে সেলগুলো অনেক লং লিভিং সেল, পার্মানেন্ট সেল, ওই সেলগুলোতে এটা বেশি দেখা যায়। যেমন কার্ডিয়াক মাসেলের ভিতর একরকম গ্র্যানিউল দেখা যায়, লাইপোফিউকসিন গ্র্যানিউল। এটা এক প্রকার রেসিডুয়াল বডি হুইচ ইজ ডিউ টু ইয়ার আপন ইয়ার এন্ড প্রোডাক্ট অ্যাকুমুলেশন অফ লাইসোজোম। তো যাই হোক, তাহলে বেসিক ফাংশনটাও কিন্তু আমি বলে দিছি একসাথে। একটা হচ্ছে অটোলাইসিস অফ সেল ইন দ্য ফেস অফ ইনজুরি, 2 নম্বর হচ্ছে ইট হেল্পস কিল দ্য ইনজেস্টেড পার্টিকেল বাই ফ্যাগোসাইটোসিস, মানে ফ্যাগোসাইটোসিসের ফলে যে পার্টিকেল ঢুকছে সেলের ভিতরে সেটাকে মারতে সাহায্য করে। 3 নাম্বার, সেলের ভিতর যে অপ্রয়োজনীয় যে জিনিস সেটাকে সে সেল স্ক্যাভেঞ্জারের মতো কালেক্ট করে 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 সে ডিগ্রেড করে। আচ্ছা, তাহলে ইন্ট্রাসেলুলার আনওয়ান্টেড সাবস্টেন্স, এক্সট্রাসেলুলার ফরেন পার্টিকেল, সেল ডেব্রি, আনওয়ান্টেড অর্গানেলি ইত্যাদিকে সে মারে। তাহলে সে কাকে কাকে কাজ করে, তাহলে মানে তাহলে তোমরা আরেকটা হেডিং দাও যে লাইসোজোম অ্যাক্টস আপন হোয়াট। সেলের ভিতরে ইন্টারসেলুলারলি কিসের উপর কাজ করে, আনওয়ান্টেড অর্গানেলি, আনওয়ান্টেড ডেব্রি এবং এবং হচ্ছে যে তোমার এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন, এগুলোর উপর সে কাজ করে। আর এটার এক্সট্রাসেলুলার টার্গেট কি, এক্সট্রাসেলুলার ফরেন পার্টিকেল অথবা এক্সট্রাসেলুলার অর্গানিজম অথবা ম্যাক্রোমলিকিউল হুইচ হ্যাজ বিন ইনজেস্টেড ভায়া ফ্যাগোসাইটোসিস। এটা তাইলে ইন্ট্রাসেলুলারলি যেই লাইসোজোমটা ইন্ট্রাসেলুলার কোনো একটা টার্গেটের উপর কাজ করতেছে সেটাকে বলা হয় অটোফ্যাগোজোম। তোমরা লিখে নাও, এই যে ইন্টারসেলুলারলি যে কাজ করতেছে ওইটাকে বলা হয় অটোফ্যাগোজোম। আর যে লাইসোজোমটা এক্সট্রাসেলুলারলি ইনজেস্টেড পার্টিকেলের উপর কাজ করতেছে ওইটাকে বলা হচ্ছে হিটেরোফ্যাগোজোম। তাহলে আমার কাছে মনে হয় যে লাইসোজোমের পুরাটাই হয়েছে। লাইসোজোমের আমরা কি কি তাহলে শিখলাম, এর ভিতরে কি কি এনজাইম আছে, এনজাইমগুলো কোন পিএইচ এ কাজ করে, এটার ভাইয়া লাস্টেরটা একটু আরেকবার বলবেন। বললাম যে লাইসোজোম ইন্টারসেলুলারলি কাজ করে কিসের কিসের উপর, ইন্টারসেলুলার যে ডেব্রি অথবা ওয়েস্ট পার্টিকেল অথবা যে আনওয়ান্টেড যে মেটাবলিক এন্ড প্রোডাক্ট অথবা আনওয়ান্টেড যে অর্গানেলি অথবা ওল্ড কোনো অর্গানেলি, যে অর্গানেলিটার ফাংশন করতে পারতেছে না, এগুলোর উপর কাজ করে। তখন এই লাইসোজোমটাকে বলা হয় অটোফ্যাগোজোম। আর দাঁড়া, বেশি ঘিঞ্জি হয়ে গেছে, একটু জায়গা চেঞ্জ করি, ওয়েট। আর এক্সট্রাসেলুলার সে কিসের উপর কাজ করে, ফরেন পার্টিকেল, অর্গানিজম, কোন মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি বা ফাঙ্গাস ইত্যাদি। তারপরে হচ্ছে অর্গানিজম, আর তারপরে হচ্ছে এই তো এগুলোর উপর কাজ করে। এগুলো কিভাবে মানে এগুলো কিন্তু লাইসোজোম কিভাবে এদের সান্নিধ্যে যায়, ফার্স্টে সেলটা ফ্যাগোসাইটোসিস করে এগুলোকে ঢুকায় সেলের ভিতরে, তারপর এটাকে বলা হয় হিটেরো। এই যে লাইসোজোমটা যেটা এক্সট্রাসেলুলার কিছুর উপর কাজ করতেছে এটাকে বলা হয় হিটেরোফ্যাগোজোম।
হেটেরোফ্যাগোসোম। আচ্ছা, আর হচ্ছে, তো এই হচ্ছে অল অ্যাবাউট লাইসোজোম। তাহলে আমরা লাইসোজোম নিয়ে সব জানলাম। এখন আমরা আজকের লাস্ট প্যারক্সিজম, সরি প্যারক্সিজম। খুবই সহজ, সিনথেসিস অ্যান্ড, এটা ফাংশনটা ফার্স্টেই বলে দিচ্ছি, সিনথেসিস অ্যান্ড ডিজেনারেশন অফ হাইড্রোজেন পারক্সাইড, synthesis and degeneration of hydrogen peroxide. Paroxysm কি? এটা অনেকটা লাইসোজোমের মতোই। It is an organelle অথবা secretory vesicle which contains nothing but some enzymes. But ওইটা ছিল কিছু হাইড্রোলাইটিক এনজাইম, আর এখানে সব হচ্ছে অক্সিডেটিভ এনজাইম। সেই এনজাইমগুলো কি কি? একটা হচ্ছে তোমার পারক্সিডেজ, একটা হচ্ছে ক্যাটালেজ, এই দুটো মেইন। এছাড়া আরো কিছু এনজাইম আছে, যেমন একটা হচ্ছে ডিয়ামাইনেজ, আর লাগবে না, তিনটা নাম জানলেই হবে, পারক্সিডেজ, ক্যাটালেজ এবং ডিয়ামাইনেজ। তো এটার কাজটা কি তোমরা একটু দেখো। আমরা তো একটু আগে বললাম যে বাইরে থেকে ইনজেস্ট করা যে কোনো মাইক্রো অর্গানিজম অথবা যে কোনো ফরেন পার্টিকেল লাইসোজোমের হাইড্রোলাইটিক এনজাইম দ্বারা কিল হয়। বাট lysosomal hydrolytic enzyme is not always lethal enough for many microorganism. অনেক মাইক্রো অর্গানিজমকে মারার জন্য এই হাইড্রোজেন পারঅক্সাইড দরকার হয়। এখানে কি আছে? বেসিক্যালি একটা ফ্রি র্যাডিক্যাল বা জায়মান অক্সিজেন আছে which is very much toxic to cell. তো অনেক ব্যাকটেরিয়া বা ভাইরাসকে মারার জন্য এই H2O টা দরকার হয়। তো আমাদের সেলের ভিতর যে পারঅক্সিজম থাকে ওইটা নানা রকম সোর্স থেকে এই পারঅক্সিডেজ এনজাইমকে কাজে লাগিয়ে H2O2 তৈরি করে, এবং এই H2O2 তৈরি করে সে কি করে? সে হচ্ছে তোমার নক্সাস যে অর্গানিজম আছে সে অর্গানিজমটাকে ফ্যাগোসাইটোসিসের পরে কিল করতে সাহায্য করে। তাহলে এটা কি কাজ এখানে? ইট হেল্পস কিল নক্সাস অর্গানিজম, noxious organism. It helps kill noxious organism. আর তারপর কিল করার পর H2O2টা কিন্তু সেলের ভিতর রয়ে যাচ্ছে। আবার অনেক সময় নানা কারণে সেলের ভিতর এক্সেস H2O2 তৈরি হয়ে যায় which is very much toxic for the human cell itself. ওই এক্সেস H2O2টাকে সে ডিজেনারেশন করে। কার মাধ্যমে? ক্যাটালেজের মাধ্যমে ডিজেনারেশন করে। তাহলে যখন প্রয়োজন তখন সে H2O2 তৈরি করতেছে টু কিল সাম অর্গানিজম, কারণ এটা অনেক টক্সিক টু দ্যাট অর্গানিজম। আবার এটা নিজের সেলের প্রতি যেহেতু টক্সিক, সেই সেই মানে H2O2টাকে ভাঙার কাজও কিন্তু সে নিজেই করতেছে, পারক্সিজম। এছাড়া আমাদের শরীরে অনেক জারণ বিজন বিক্রিয়া হয়, এগুলোর জন্য নানা রকম অক্সিডেটিভ এনজাইম দরকার হয়, এগুলো তৈরির কাজটাও পারক্সিজম করে। তাহলে এই হচ্ছে পারক্সিজমের ফাংশন, এবং দ্যাটস অল ইউ নিড টু নো অ্যাবাউট দিস। তো আজকের ক্লাস এ পর্যন্তই আর কি। তো কারো কি কোনো কোয়েরি আছে? আর ভাইয়া রেসিডুয়াল বডি সম্পর্কে একটু বলতেন। ওইটা সমস্যা নেই, ওইটা আলাদা করে পরের ক্লাসে পুরোপুরি বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট, সরি, আমি ইনক্লুশন ভাবছিলাম। শোনো, দেখো, এই হচ্ছে সাপোজ লাইসোজোম, হ্যাঁ, এর ভিতরে কিছুটা ঢুকলো, হয় সেটা ইন্টারসেলুলার কোনো ডেব্রি অথবা এক্সট্রাসেলুলার কোনো ফরেন পার্টিকেল। লাইসোজোমের এনজাইমটা সেই জিনিসটাকে ভাঙার চেষ্টা করলো, সেটা ভাঙলো, মরলো, কিন্তু পুরোপুরি সবকিছুকে সে ভাঙতে পারলো না। যে জিনিসটা আনডাইজেস্টেড রয়ে গেল, দেখো আমরা তো খাই, আমাদের তো ডাইজেশন হয়, আনডাইজেস্টেড পার্টিকেলগুলো তো আমাদের ফিসিস হিসেবে বের হয়ে যায়, তাই না? কিন্তু সেলের ফিসিসের কোনো জায়গা নেই, ঠিক আছে? সেলের সমস্ত ময়লা এই মানে লাইসোজোমটা ডিগ্রেড করে যা থাকবে এটা এর মধ্যেই জমে থাকবে। যে জিনিসটাকে ডিগ্রেড করতে পারলাম এর মধ্যে জমে থাকবে, এন্ড প্রোডাক্ট অফ
হাইড্রোলাইসিস বাই লাইসোসোম। এটাই যে লাইসোসোমের ভিতর জমে থাকতেছে, এই যে এন্ড প্রোডাক্টগুলা যেগুলা ডাইজেস্ট করতে পারতেছে না লাইসোসোম, এটাকে বলা হচ্ছে রেসিডুয়াল বডি। ইট ইজ দ্য ফাইনাল স্টেজ অফ লাইসোসোম। ওকে, মানে লাইসোসোমের ভিতরে যখন উচ্ছিষ্ট জমে থাকে, মানে লাইসোসোমাল এনজাইমগুলা বিক্রিয়া করছে, তারপর জিনিসগুলা ভাঙছে, কিন্তু বাকিগুলাকে ভাঙতে পারতেছে না, এরকম উচ্ছিষ্ট যখন জমে থাকে, বেসিক্যালি সেলুলার ফিসিস বলতে পারো আর কি। হ্যাঁ, ইফ দ্য এনজাইম ইজ লাইসোসোমাল এনজাইম, দেন এগুলা ডিগ্রেড করার পর যেই আনডাইজেস্টেড যে পার্টিকেলগুলা, এটাকে বলা হচ্ছে রেসিডুয়াল বডি, এবং এটা লাইসোসোমের ভিতরেই থাকে। ওকে, আর যেই সেলগুলা জি অনেক লং স্ট্যান্ডিং সেল, অনেক দিন বাঁচে, ওদের ভিতর লাইসোসোম গুলাও যেহেতু এভাবে বছরের পর বছর রেসিডুয়াল পার্টিকেল জমাইতে 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 ওই সেলগুলোর ভিতরে অনেক রকম এরকম রেসিডুয়াল বডি দেখা যায়। ঠিক আছে, এটাই। ভাইয়া, হ্যাঁ তালহা বলো। নিসেলস গ্র্যানিউলস কি তাহলে রেসিডুয়াল বডি? হ্যাঁ, এটা বলা যায়, অনেকে এটা বলে। তবে এটা মানে এটা ধারণা করা হয় যে নিসেল গ্র্যানুগুলোর রেসিডুয়াল বডি, যদি এটার কোনো কংক্রিট প্রুফ পাওয়া যায় নাই। আর তবে দ্যাট মেক্স সেন্স আর কি, যেহেতু এর ভিতরে একটা স্পেসিফিক গ্র্যানিউল আছে, এবং সেটা হইতে পারে। আর সবচেয়ে বড় কথা, আমি 100% শিওর না এই মুহূর্তে, আমি তোমাকে কনফার্ম করে জানাইলে আর একটু ভালো হইতো। ঠিক আছে তালহা? ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, হ্যাঁ। তো ফর ইউর ইনফরমেশন, নিসেল গ্র্যানুল হচ্ছে নিউরনের মধ্যে এক প্রকার একটা একটা অর্গানেলি, একটা মানে এটা বেসিক্যালি একটা ইনক্লুশন আর কি ইনসাইড। আমি যে ইনক্লুশন বলছিলাম না, ওই যে রেসিডুয়াল বডির ভিতরে যে জিনিসগুলো রয়ে যায় না, এগুলো বেসিক্যালি ইনক্লুশন। ওকে, বাট দিস অর্গানেলি ইটসেলফ ইজ অ্যান অর্গানেলি, বাট এর ভিতরে জিনিসগুলো কিন্তু নির্জীব আর কি, বুঝছো? তো যাই হোক, হোয়াট এভার, আমি ওটা জানাবো যে নিসেল গ্র্যানুল কি রেসিডুয়াল বডি কিনা, আমি জানাবো। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি কিছু কথা একটু বলি। আমি আজকে রাতের মধ্যেই জাঙ্কুয়েরা থেকে তোমাদের যতটুকু পড়তে হবে এই অংশটুকু সেটা দাগিয়ে দেব। মানে হিস্ট্রিতে তোমরা বইয়ে অনেক কিছু দেখবা, এত কিছু তোমাদের লাগবে না। যা বলতেছি ভাইভা এবং রিটেনে এতটুকুতেই কভার হবে। আর আমি এক্সট্রিমলি সরি আজকে কোয়েশ্চেনগুলো দাগায় দেখাতে পারতেছি না, বাট নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ সব আগের মতো হবে। প্লিজ মানে আমাকে আজকের ক্লাসটার জন্য তোমরা সেটা পার্ডন করো। আজকের ক্লাসটাতে মানে আমি আপ টু দ্য মার্কস স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারি নাই, বাট যা বলছি যদি বুঝতে পারো সেটাই হবে ইনশাল্লাহ। তো তো ঠিক আছে, তাহলে আজকে আমার কাছে মনে হচ্ছে যে আজকে আর আলাদা করে কিছু আর নাই নতুন। পরের ক্লাসে আমি সাইটোস্কেলেটন পড়াবো আর হচ্ছে নিউক্লিয়াস পড়াবো, and that will end the cell. তাহলে ঠিক আছে, আশা করি I think we can end here today. সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।